ওই ভাঙা শিবতলায়। সত্যি সত্যি বিজয়টা না পাগল, তাই তো ওর প্রেমে আমি বারবার পাগল হয়ে যাচ্ছি। আমার বাবা কাউকে ভয়টা নেই, কিন্তু এই রে বৌদি বলেছিল ধবলি গাড়িটাকে মাঠ থেকে ঘরে নিয়ে যেতে, আমি তো একদম ভুলে গেছি। না বাবা না, অনেক দেরি হয়ে গেছে, বৌদি ভীষণ বকাবকি করবে, আমি বাড়ি যাই। আরে দাঁড়া দাঁড়া, আরে বাস, এই তুই কোন বাগানের মৌচাক রে? তোকে আগে তো কখনো এই নদীর পাড়ে দেখিনি। আমি সেই বাগানেই থাকি যে বাগানে তোর মতো ছাগল ঢুকে গাছের একটা পাতাও খেতে পারে না। তাই নাকি? কিন্তু তুই কোন গোয়ালে ছাগল রে, তোকে দড়ি না বেঁধে এমনি এমনি ছেড়ে দিয়েছে? আমি? হ্যাঁ। আরে যে সবাইকে দড়ি পরায় তাকে দড়ি পরাবে কোন শালা? আরে যা যা, পালা পালা, এখানে বেশি দাদাগিরি দেখালে না গ্রামের দাদা বৌদিরা তোকে দড়ি দিয়ে বেঁধে গরু পেটাবে। আরে তার আগে আমার কাজ সারা হয়ে যাবে। ও তাই নাকি? আরে তুই হবি রাধা বাবা। আর আমি কেষ্ট সেজে বাঁশি বাজাবো, প্রেমের বাঁশি। এই এই কোন শালা রে? আরে স্বয়ং এখানে কৃষ্ণ থাকতে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে কেষ্ট হয়ে বাঁশি বাজাচ্ছিস? এই কে বে তুই? আমি দানব মানব দেবতার ভয়, বিশ্বের আমি চির দুর্জয়, জগদীশ্বর ঈশ্বর আমি, পুরুষোত্তম সত্য আমি, তাথিয়া তাথিয়া মাতিয়া ফিরি, স্বর্গ পাতাল মর্ত। আরে ফোর্চ শালা, আরে আমার পরিচয় জানলে না তোর ওই দাদাগিরির বেলুনটা ফুস করে চুপসে যাবে। মাহেরি, তা কে বলতো তুই? কোন নেতা মন্ত্রী নাকি ফিল্ম স্টার? আরে তিনটির আমি কোনোটাই নই, আমি হলো দুর্জয় দত্ত দারোগা। কিরে গেল তো বেলুনটা চুপসে। এই কেলো করেছে, এই জন্য সারা আমি মেয়েদের ঝামেলায় থাকতে চাই না। ও স্যার, স্যার, ও স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার, আপনি সাদা পোশাকে আছেন তো ওই জন্য আমি আপনাকে একদম চিনতে পারিনি স্যার। স্যার আমাকে থানায় তুলে দিয়ে যাবেন না তো? শুনেছি থানায় তুলে নিয়ে গিয়ে পুলিশ খুব কেলায়। এটা কি হলো? সবে তো ট্রেলার দেখালাম, এবার আসল ফিল্ম দেখাবো, ফিল্ম। ওটা আবার কেন ভাই? তোকে জবাই করবো তাই। শালা এমন কেলান কেলাবো না পরের বার মানুষ হয়ে জন্মাতে ভুলে যাবি, খাসি হয়ে হাজির দোকানে এক ঠ্যাঙে দড়ি বাঁধা হয়ে ঝুলবি। যা যা, এখন ওই ভদ্রমহিলার পায়ে ধরে ক্ষমা চেয়ে নে। কি কেলো? আরে আমি পুলিশ হয়ে পায়ে ধরে ক্ষমা চাইবো কেন? পুলিশকে দেবতা? পুলিশ যদি অন্যায় করে মা বোনেদের ইজ্জতের দিকে হাত বাড়াতে পারে তাহলে তাদের পায়ে হাত দিলে বুঝি সম্মান যাবে? আরে হাজার হোক আমি তো পুলিশ। চুপ শালা, আমি তো পুলিশ। কেলানে পুলিশ? এই তোদের মতো পুলিশরাই তো আমাদের দেশের কলঙ্ক। গায়ে সরকারি পোশাক চাপিয়ে মাথায় অশোক স্তম্ভ দেওয়া টুপি লাগিয়ে যখন একটা ক্রিমিনালের কাছ থেকে মাথা নিচু করে ভিখিরির মতো হাত পেতে ঘুষ নিস, তখন কোথায় কোথায় থাকে তোদের সম্মান? কি বললি? আমি ঘুষখোর? আমি ঘুষ খাই না স্যার, একটু ভুল হয়ে গেছে, ওটা ঘুষ নয়, ওটা হবে পারিশ্রমিক। তা মহামান্য অফিসার, এই পারিশ্রমিকের বিনিময়ে নিজের পোশাক, বিবেক, চরিত্র সব তো বিক্রি করে দিয়েছেন, এবার নিশ্চয়ই নিজের বউ বাচ্চাটাকেও বিক্রি করে দেবেন। একটা ছবি দেবেন স্যার, বাঁধিয়ে রাখবো। ছবি দেবো না রে, তোর ছবিটা আমি এঁকে নিলাম, আর ঠিক সময় বুঝে আমার ক্ষমতার ছবিটা আমি তোকে দেখিয়ে দেবো। এখন সত্যি করে বলতো কে তুই? তুফান বছরে একবার আসে, আর যখন আসে সবাই ভাসে। এই তোর মতো সমাজ শত্রুদের বিনাশ করতেই আমার আগমন। ঠিক আছে, তোকে আমি দেখে নেব। দেখে না, যখন দেখার তখন দেখবে। এখন হ্যাঁ, এখন যাও তো বাবা, কোথায়? ওই ভদ্রমহিলার পায়ে ধরে মা বলে ক্ষমা চেয়ে নে তো শালা। তুমি আমায় ক্ষমা করে দাও মা, কিন্তু তোকে আমি ক্ষমা করব না। শালা পুলিশের গায়ে হাত দিয়ে তুই যে ভুল করেছিস তার ফল তোকে পেতেই হবে। আবে যা যা যা, কে কাকে ক্ষমা করে দেখা যাবে। কে কে ওই আগন্তুক? চুলদারির আড়ালে চেনা ছবিটার সঙ্গে অনেকখানি মিল, কণ্ঠস্বরটা ঠিক একই রকম। তবে কে? কি রে, কি ভাবছিস? কে কে আপনি? मुसाफिर हूँ यारो, ना घर है ना ठिकाना,
मुसाफिर हूँ यार, ना घर है ना ठिकाना, मुझे चलते जाना है, बस चलते जाना। দাঁড়ান, যাবেন না, দাঁড়ান। আপনার ওই কণ্ঠস্বরটা যেন আমার কত চেনা, কিন্তু কিন্তু চিনতে পারছিস না, তাই তো? কি করে চিনবি? ওরে ওরে, আমার সব চেনা মানুষ আজ যে হারিয়ে গেছে অচেনার ভিড়ে, সেখানে তুই আমাকে কি করে চিনবি? কিন্তু আপনি যাবেন কোথায়? অজানার পথে। মানে মানে ঠিক বুঝতে পারলাম না। যার জীবনের মানেটাই হয়ে গেছে মানেহীন, তার কথার মানে কি কেউ বুঝতে পারে রে? পারে না, পারে না। আজ মিথ্যের কুয়াশায় আমার জীবনটা হয়ে গেছে ধুধু মরুভূমি। আমার জীবনের ছন্দে পড়ে গেছে একটা পূর্ণচ্ছেদ। আমার চলার পথে পড়ে গেছে মস্ত বড় একটা দাড়ি। আজ নিজের কাছেই নিজেই এক জিজ্ঞাসার চিহ্ন, সেখানে কমা সেমিকোলনের কোনো মূল্য নেই। কেন জানি না, আপনাকে দেখে আমার সেই হারিয়ে যাওয়া দাদার কথা মনে পড়ছে। আপনি যেন ঠিক আমার সেই হারিয়ে যাওয়া দাদার মতো। কি বললি? তোর তোর দাদা হারিয়ে গেছে? কেন? কি হয়েছিল তার? আমি সব কিছু জন্য আমি দায়ী। আমার এক দাদার জীবন রক্ষা করতে গিয়ে আমি স্বার্থপরের মতো আমার আরেক দাদার জীবনটা নষ্ট করে দিয়েছি। এই আমি কাঁদিস না, কাঁদিস না। তোর এক দাদা হারিয়ে গেছে তো কি হয়েছে? মনে কর না, মনে কর না, আমি তোর সেই হারিয়ে যাওয়া দাদা, আর দাদা, তুই আমার ছোট বোন। দাদা, দাদা, আপনি যখন আমাকে বোন বলে ডাকলেন, তখন আপনাকে বলতেই হবে। বলুন না দাদা, আপনি থাকেন কোথায়? আপনার ঠিকানাটা কি? एक राह रुक गई तो और जुड़ गई, एक राह रुक गई तो और जुड़ गई, मैं मुड़ा तो साथ साथ राह मुड़ गई, हवाओं के परों पर मेरा आशियाना। दादा, मुसाफिर हूँ यारो, ना घर है ना ठिकाना, मुझे चलते जाना है, बस चलते जाना है। দাদা! মুসাফির! কে ওই মুসাফির? পুলিশের গায়ে যে হাত তোলে সে তো সাধারণ মানুষ নয়। জঘন্য, অসাধারণ। শালা আমার এলাকায় ঢুকে আমার লোককে শোষাচ্ছে, আমার মদের বাড়ি জুয়াখানা একটার পর একটা ভেঙে গুড়িয়ে দিচ্ছে, আর ওই শালা পুলিশ হাতে চুড়ি পরে বসে আছে। চুড়ি! জঘন্য কি দিনকাল পড়লো রে বাবা, পাবলিক পুলিশকে ধরে গালাচ্ছে। ও ভাই মহেশ, ওই শালা যদি এখানে এসে হাজির হয়। তার আগে আমি এমন নাটক। আচ্ছা ডাক্তার, তুমি কখনো যাত্রা নাটক অভিনয় করেছো? করেছি ভাই। কি জানো মহেশ, আমি ওই আমার মামার বাড়িতে দুর্গা পুজোর সময় যাত্রা পালায় অভিনয় হয়। আমি একবার আমার মামার পাল্লায় পড়ে না এই জঘন্য কেষ্ট যাত্রায় সুবল শকের পাঠ করেছিলাম। ফাটাফাটি! আমি তো সুবল শাখাকেই খুঁজছিলাম। তুমি শাখা, আমি কৃষ্ণ, যার হৃদয় প্রেম, মনে চাতুরিয়া, চোখে ছলনার দৃষ্টি, আর কণ্ঠে আছে মুক্তির বড় হয় বাণী। যদা যদাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানমস্যাম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ওরে বাবা, এ তো দেখছি জঘন্য পাগল কৃষ্ণ। সব শালা! এ গায়ে একটাই কৃষ্ণ, আর সেটা হলো এই মহেশ মান্না। কৃষ্ণ? তুই কৃষ্ণ? বাবা বাবা, তাহলে তো তুই সব জানিস। বল না, এখন দিন না রাত্রি? কেন কেন আমাকে অন্ধকারে রেখে সূর্যটা হঠাৎ ডুবে গেল? কেন আমাকে গান না শুনিয়ে পাখিরা ফিরে গেল বাসায় ফোটার আগে? কেন ফুলগুলো ঝরে গেল মাটিতে? বল না, কেন কেন কেন? কেন কি আমি চাই? না থাক,
ভবিষ্যতের কথা ভেবে বর্তমানে তোমার প্রশ্নের উত্তর আমি দিতে চাই না, কারণ তুমি হলে আমার করবে তা জঘন্য! এই তাস একদিন আনবে তোমার জীবনের সর্বনাশ। ডাক্তার, এই ছেঁড়া তাসটাকে যে কেন তুমি এখনো বাঁচিয়ে রেখেছো সেটাই আমি বুঝতে পারছি না। শালা দেখছি এখনো তুমি সেই কম্পাউন্ডার হয়ে গেলে, ডাক্তার হতে পারলে না। মানে আমি মহেশ মান্না, আমার ব্রেনটা অনেকটা ডিবিসির মতো, কখন কোন গেট খুলে কোন গ্রামে যে বন্যা জল ঢুকিয়ে দাও কেউ শালা বুঝতে পারবে না। আমি কিন্তু বুঝে গেছি। কি বুঝে গেছো? চতুর কৃষ্ণের চালাকি। ওই যে দেখ, পরিবর্তন ঝড়ে খেলে যাচ্ছে দুর্নীতির কালো মেঘ। আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি পরিবর্তন গান লেখার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ আবার কলম ধরেছে, বঙ্কিমচন্দ্র আবার উপন্যাস লিখতে বসেছে, বিদ্যাসাগর মাইকেল মধুসূদনকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। আর কবি সুকান্ত রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে গিয়ে বলছে, ঠাকুর তুমি তো গিরিশ ঘোষের ক্যান্সারটা নিজে নিয়েছো ঠাকুর, এবার আমার ক্যান্সারটা নাও ঠাকুর, আমার ক্যান্সারটা নাও, আমি বাঁচতে চাই ঠাকুর, আমি বাঁচতে চাই। বসবি না, আমার শর্ত পূরণে তোমাকে আমি খুন করবো। না না না, ওইসব খুনের ঝামেলায় একদম যাবেন না। বাইরের হাওয়াটা মোটেই ভালো নয়। ওই তো পুরুত মশাই এসে গেছে, তা মাথায় টোপর পড়েছে কেন বাবা? টোপর তো থাকে বরের মাথায়। Shut up! একদম পাগলামি করবে না, এমনিতেই আমার মাথাটা গরম হয়ে আছে। তা মহেশ বাবু, এটাকে শেকল দিয়ে ঘরে আটকে রাখতে পারেন না? কুকুরে কামড়ালে 14টা, আর পাগলে কামড়ালে শুনেছি জঘন্য 14 দোকানে 28টা। ডাক্তারবাবু, মুখটা এদিকে ঘোরান দেখি। মুখ ঘুরলে কি দেখবেন? না মানে ওই যখন ওই চটটা খেয়ে গালটা কতটা ফুলেছে সেটা দেখবো, কারণ ওষুধ তো আমাকে দিতে হবে। ডাক্তার, এমনি তোর অবস্থাটা কেরোসিন হয়ে গেছে, নতুন করে লজ্জা দিও না। লজ্জা তোমাদের আছে? কি বললি পাগলা? যে দেশের পুলিশ দিনের বেলায় রাস্তার উপর দাঁড়িয়ে হাত পেতে ভিক্ষা চায়, তাদের যে লজ্জা আছে এটা আমার জানা ছিল না। তবে রে পাগলা, লাঠিটা ওইখানেই নামান। আমি অবাক হয়ে যাচ্ছি, ওনার মাথায় লাঠি তোলার মতন আপনার সাহস হলো কি করে? হ্যাঁ, হোয়াট? আমার সাহস নিয়ে কথা বলার সাহস তুমি পেলে কোথায়? শাট আপ! একজন ভদ্রমহিলার সাথে কিভাবে কথা বলতে হয় সেই জ্ঞানটুকু নেই দেখছি। হ্যাঁ, তুমি নয়, আপনি বলুন আপনি। আর ভুলে যাবেন না, এটা আমাদের বাড়ি, আপনার থানা নয়। দাদার বন্ধু হিসেবে এসেছেন, চা কফি খান, মানে কেটে পড়ুন। বেশি পুলিশিগিরি দেখাতে আসবেন না এখানে, বুঝেছেন? আর আমি তো বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না তো? বাড়াবাড়িটা তো তোমরাই করছো দাদা। তোমার চোখের সামনে এই অফিসার কাকার মাথায় লাঠি তোলার, সেটা তুমি দাঁড়িয়ে দেখলে। এনিওয়ে, তো অফিসার, আপনার এখানে আসার উদ্দেশ্যটা আমি জানতে পারি? আমি না মানেটা বুঝতে পারেন না পারু? বিনা দোষে নিরীহ মানুষদের জেলে ঢোকানোর পারিশ্রমিক ঘুষের টাকাটা নিতে যেতে। কি ঠিক বলেছি তো? কাকা, ওরে বাবা, চোরের মায়ের আবার বড় গলা। গলার স্বর শুনে বুঝতে পারছি যে তোমরা ধরা পড়ে গেছো, তাই চিৎকার করে সত্যটাকে চাপা দিতে চাইছো। জঘন্য! ও মহেশ, আমাদের গায়ের দুর্গন্ধ বেরোতে শুরু করেছে। চাপা দাও, চাপা। এত সহজ না আমাকে মাপা। আমি টাকা দিয়ে সৎ ভূত থেকে সুগন্ধে ভরিয়ে দেবো। টাকা দিয়ে সব কিনবো, আমি সবাইকে কিনবো। পারবি না রে মহেশ। টাকা দিয়ে কখনো মানুষ কেনা যায় না, কেনা যায় শুধু এই ডাক্তার আর এই দারোগার মতো কতগুলো চরিত্রহীন অমানুষদের। কি? আমি অমানুষ? আমি চরিত্রহীন? ডাক্তারের ধর্ম হলো রোগীকে সুস্থ করে তোলা, তা না করে যে দিনের পর দিন সুস্থ মানুষকে অসুস্থ করে তোলে সে মানুষের যোগ্যই নয়। প্রকাশ দিবালোকে যে মহাপুরুষ নারীত্ব হরণ করবার জন্য হাত বাড়ায়, সে নিশ্চয়ই ধোয়া তুলসী পাতা নয়। তুলসী পাতা কি নিম পাতা, সেটা খুব শীঘ্রই তোকে আমরা বুঝিয়ে দেবো। তার আগে তোমাদের মুখোশগুলো আমি টেনে খুলে নেব। ভুলে যাও না, আমি একজন অন ডিউটি পুলিশ অফিসার। এই থামুন, অন ডিউটি পুলিশ অফিসার? আপনি পুলিশ না পুলিশ আমার জানা হয়ে গিয়েছে। হাঁটুর উপর ধুতি বলে যেরকম গান্ধীজি হওয়া যায় না, সেরকম খাকি পোশাক বলে দেশমাতাকে ভালোবাসা যায় না। তার জন্য একটু মনুষ্যত্বের প্রয়োজন। আচ্ছা অফিসার, একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি করে বলবেন? হ্যাঁ বলো। হ্যাঁ, আপনার এই পোশাকটা আসল নাকি ভাড়ায় নেওয়া নকল? তোর মানে কি বলতে চাইছো তুমি? চড়ছেন কেন? আমি বলতে চাইছি, এখন তো এরকম অনেক মানুষ আছে যারা নকল নামে, নকল পোশাকে ঘুরে বেড়ায়। আচ্ছা ধরুন কেউ একজন হাতে শাঁখা পলা, মাথায় সিঁদুর দিয়ে, ঘোমটা দিয়ে আপনার সামনে এসে দাঁড়ালো, আপনি তাকে কি করে চিনবেন? সে গায়ের বধূ নাকি ছেলের নাচান্ন? হে জোড়া
দেখ পারমিতা, তখন থেকে তুই জানা তাই বলেছিস, খুব ভুল করছিস কিন্তু। হ্যাঁ ভুল ভুল, এই আমারই মতন একই ভুল করে চলেছে সারা পশ্চিমবঙ্গের মানুষ। এনাদের মতন ছোট জগন্নাথ ঘোষকর পুলিশ অফিসারদেরকে বিশ্বাস করে, ভরসা করে। সাধারণ জনগণ এনাদের মতন মানুষকে বিশ্বাস করবে, আর সেই জনগণকে কুকুর ছাগল বানিয়ে তাদের বিশ্বাস ভরসাকে সানলাইট ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে ভরসা করে দেবেন। বাহ, আপনারা পারেনও বটে। হ্যাঁ, তুই কিন্তু একজন অন ডিউটি পুলিশ অফিসারকে অপমান করছিস, এরপর উনি যদি তোকে অ্যারেস্ট করতে আসে, আমি কিছু বলতে পারবো? বাবা কি ভাবনা ভাবছে, তুমি চিন্তা করো না, আমি ঠিক বেরিয়ে আসবো ঘুষ দিয়ে ঘুষ। আপনি তো আমার স্পেশালিস্ট ঘুষ কর, তাই না? না না, মানে আমি আবার একটা কথা জিজ্ঞেস করছি, সত্যি করে বলবে। হ্যাঁ বলো। দেবদাসকে মিথ্যে চোর চরিত্রহীন সাজানোর জন্য আমার এই মহামান্য দাদাটির কাছ থেকে ঠিক কত টাকা ঘুষ নিয়েছিলেন? একদম গালাবাজি করবে না, আমি সব জানতে পেরে গেছি। দেবদাসকে মিথ্যে চোর চরিত্রহীন সাজানোর যে নাটক রচনা করা হয়েছিল, সেই নাটকের প্রধান নাট্যকার যে তুমি, সেটা কিন্তু আমি জানতে পেরে গেছি। ওরে বাবা জঘন্য, এ তো মেয়ে নয় ধানি লঙ্কা, কি সাংঘাতিক বুদ্ধি জঘন্য। এবার সেই বুদ্ধির কোনোটা আমি কেটে দেবো না। আমার গায়ে হাত দিতে আসলে তোমাদের হাতগুলো আর কাঁধে থাকবে না, বুঝেছ? ততদিন পর্যন্ত তুই থাকবি তো। মাই ডিয়ার দাদা, যতই হোক আমি তো তোমার নিজের বোন, একই রক্ত বইছে আমাদের শরীরে। তবে আমি কিন্তু একটু অন্য ধাতু দিয়ে গড়া, হেলে নয় চন্দ্রবোরা। ছবল তোলবার আগে একবার ভাবি, আর একবার ছবল তুললেই পুরো ছবি। এই ডাক্তার পুলিশ সমাজ বিরোধী চীনাদের গাজন মেলায় আমি জনগণকে আর চৈতি গাজনের গান গাইতে দেবো না। এবার সবাই ঢোল কর্তা নিয়ে সংকীর্তন গাইবে, সংকীর্তন, তোদের শ্মশান যাত্রা শেষ সংকীর্তন। শ্মশান যাত্রার সংকীর্তন, হরি বল হরি বল হরি বল হরি। ও ভাই মহেশ, এখন কি হবে ভাই? থানায় আমার কাজ আছে, আমি একটু আসছি। দাঁড়ান, শালা উঠলো বাই তো কটক যায়। সামান্য একটা মেয়ের হুমকিতে তোমরা একেবারে ভয়ে জুজু হয়ে গেলেন। কি বা করার আছে? ও যে আপনার বোন। আমার জীবন অভিধানে ভাই বোন মা বাবার কোনো মূল্য নেই, মূল্য আছে টাকা। ও আমাকে বাঁশ দিতে চাইছে। এবার আমি ওর জীবনটাকে জলসাগর বানিয়ে সেই জলসাগরে ওকে আমি বাইজি নাচ নাচাবো, বাইজি নাচ। ঠিক আছে, আপনি যখন সাহস দিলেন, তাহলে এবার দেখুন আমি কি করি। ও আমার চরিত্র নিয়ে কথা বলেছে, এবার ওকে আমি বুঝিয়ে দেবো যে এই দুর্জয় দত্তের চরিত্রের চুলকানিটা বিচুটি পাতার চেয়ে একটু কম, কিন্তু বুনোলের চেয়ে অনেক অনেক বেশি। শালা হারামি আমারই খেয়ে আমারই পরে আমারই ডায়লগ বলে চলে গেল। আরে এই শালা ডেরবাই ডাক্তার, মনে মনে কি ভাবছো? কি আর ভাববো ভাই, বলি নিজের পয়সা খরচা করে তুমি তো সত্যব্রতর ভাইটাকে ডাক্তারি কর, আবার ছোট বোনটা তার সাথে বিয়ে দিল। এখন যখন আমার যদি ডাক্তারিটা চলে যায়, ওই বউ বাচ্চা নিয়ে কুরকাচি হাতে ওই বটতলায় বসতে হবে, আমি যে ভাই প্রাণে মারা যাব। মরবে মরবে, তবে তুমি নয়, ওই শালা সত্যব্রত মুখার্জি। আমার কাছে খবর আছে ওই শালা গ্রামের মানুষগুলোকে নিয়ে আমার বিরুদ্ধে উস্কাচ্ছে। তাই তো তবে তেলটা মেরে দেওয়ার জন্য কায়দা করে আমার বোন লোপাকে সৈকতের বউ করে ওই বাড়িতে ঢুকিয়ে দিয়েছি। আমার ইঙ্গিতে লোপা ওই বাড়িতে পা দিতে না দিতে আগুন জ্বলবে, অশান্তির আগুন। আর সেই আগুনের হাত থেকে বাঁচার জন্য আমার টিয়া পাখিটা ছটপট ছটপট করতে করতে আমার কাছে এসে ধরা দেবে, আর তুমি তখন খপাত করে তোমার খাঁচায় বন্দি করে নেবে। একেই বলে চাণক্যের বুদ্ধি, শালা কি মাথা! শুধু মাথা নয়, বলো ঢ্যামনার মাথা। সেই জন্য তো জঘন্য আমি শুনে চলি সবসময় তোমার কথা। কি হলো ভাই মহেশ? টেনশন হচ্ছে টেনশন। তোমার আবার টেনশন? আচ্ছা ডাক্তার, আমাদের গোপন প্ল্যানের খবরটা ওই পারমিতা জানলো কি করে? তবে কি ওই টিয়া শালে মুখ খুলেছে? না, এবারও দাদাটাকে প্রাণে নামালো। ও শালা চাকরিটা আমি খাবো। ওদিকে সুমন্দি দুর্জয় দত্ত দেবদাসকে থানায় নিয়ে যাওয়ার পথে দেবদাস হাত ছাড়িয়ে পালিয়ে যায়। এখন কোথায়? তবে কি
टेंशन 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 कूल महेश कूल साला टेंशन लेने का नहीं टेंशन देने का है किसी का मोहब्बत की टेंशन किसी का दौलत की टेंशन गर्मिया बीबी की टेंशन बाहर दुनिया की टेंशन किसी का मोहब्बत की किसी का दौलत की गर्मिया बीबी की और दुनियादारी की टेंशन 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 किसी का मोहब्बत की टेंशन किसी का दौलत की टेंशन गर्मिया बीबी की टेंशन बाहर दुनिया की टेंशन বৌদির মুখে হাসি ফুটতে পারে তার জন্য আমাকে নাচতে হবে কেন? ওরে পাগলি, তোর দাদা কলকাতা থেকে কি খবর নিয়ে আসছে জানিস? যাও, আমার জানার কোনো দরকার নেই। ঠিক তো, তাহলে আমারও বলবার দরকার নেই। আশ্চর্য, নিজে এটাকে এনে বলছে বলবে না? বলতে পারি, কি দিবি বল? ইস, গুজ দিয়ে কথা শুনতে আমার বইয়ে গেছে। তাহলে আমি এখন যাই। বৌদি, কি হলো? আবার ডাকছিস কেন? যাও, আমি তোমার সঙ্গে কথা বলবো না, তোমার সঙ্গে আমার আড়ি। ও মা, আবার আড়ি কেন? কি করলাম আমি? কিছু না বলে চলে যাচ্ছে যে? ও তাই বলো, সোনামণির সোনার ইচ্ছে শোনা না, তবু কত ঠোক। তোর দাদা তোর বিয়ে পাকা করে আসছে। না বৌদি না, ও বিয়ে আমি করবো না। সে কি রে, কেন? না মানে আমি, না মানে আমি বলে ঠক গেলছিস কেন? না মানে আমি বিজয়কে ভালোবাসি। আরে মুখপুরি, এতদিন ডুবে ডুবে জল খেয়েছিস, শিবের বাবাও জানতে পারবে না। বৌদি, আমার কিন্তু ভীষণ ভয় করছে, এই কথা বড়দা জানতে পারলে আমাকে মেরেই ফেলবে। ও বৌদি, আমার ভীষণ ভয় করছে। চুপ, ভয় করছে বৌদি? প্রেম করার সময় মনে ছিল না? ও বৌদি, আমি তোমার পায়ে পড়ি, তুমি যেভাবে বড়দাকে ম্যানেজ করো। আমি বিজয়কে ভীষণ ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আর সেই ভালোবাসা যাতে না ভেঙে যায়, তোদের চার হাত এক করে দিচ্ছি। এর সামান্য তো বেইটা। আমার লক্ষ্মী বৌদি, আমার লক্ষ্মী বৌদি, আমি জানতাম তুমি ঠিক আমার মনের কথা বুঝতে পারবে, কারণ তুমি তো আমার শুধু বৌদি নয়, তুমি যে আমার মমতাময়ী মা। হ্যাঁ রে টিয়া, হ্যাঁ, তুই আর সৈকত আমার দুই সন্তান। এখন যা তোমা, তো দাদা এক্ষুনি এসে পড়বে। তুই সন্ধ্যেবাতিটা দিয়ে দে, আমি বাইরের দরজাটা বন্ধ করে আসছি। বন্ধ করে দাও বড় বউ, বন্ধ করে দাও। তুমি শত দরজাটা বন্ধ করে দাও, ওরা যেন কিছুতেই এ বাড়ির মধ্যে ঢুকতে না পারে। কারা? তুমি কাদের কথা বলছো? কি হয়েছে দাদা, তুমি অমন করছো কেন? কাদের তুমি ঘরে ঢুকতে মানা করছো? আমার বিশ্বাস আছে ভরসাকে ভেঙে দিয়ে ওই সৈকত বিয়ে করেছে। বিয়ে? হ্যাঁ হ্যাঁ, বিয়ে করে বউ নিয়ে বাড়ি আসছে। বড় বৌদি, এটা খুব আনন্দের কথা, ছোটটা বিয়ে করে বউ নিয়ে আসছে। আমি যাই, চট করে বড় লেনাটা সাজিয়ে ফেলি। না বড় বউ, তুমি ওদের বরণ করবে না, আমি ঘাট ধাক্কা মেরে বাড়ি থেকে ওদের বের করে দেব। মাথা গরম করে না গো, আমি বলছিলাম যা হবার তা হয়ে গেছে, এই তো বলবে বড় বউ। আচ্ছা বলো তো, হতভাগাটা আমাকে নয়, তোমাকে তো একটা বারের জন্য জানাতে পারতো। না না, মানি না, এ বিয়ে আমি কিছুতেই মানি না। মানি না বললে হলো? আমার মাথা টিপি রইলো। ঠাকুরপো ঘরে এলে তুমি যেন ওকে কিচ্ছু বলো না গো। যতই হোক, ছেলেটা বাপের ভিড়েতে আসছে তো। ঠিক বলেছো বড় বউ, তুমি ঠিক বলেছো। এটা তো বাপেরই ভিটে, ভাইয়ে ভাইয়ে সমান অধিকার। শুধু অধিকার নেই ভালোবাসায়, বিশ্বাস করি না যারা বিশ্বাসকে ভেঙে ওই ভালোবাসার ঘরে আগুন ধরাতে চায়, তাদের আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো বড়দা, আমি ও কি, ও তোমাদের লোপা? বড়দা। বড় বউ, তুমি কি বলে দাও, আমি কারো বর্তা নই। তুমি আমার একটা কথা রাখো, ওদের তুমি ক্ষমা করে দাও। হ্যাঁ দাদা, আপনি আমাদের ক্ষমা করে দিন। আপনাদের না জানি আমরা ভীষণ অন্যায় করেছি, দয়া করে আমাকে তাড়িয়ে দেবেন না বড়দা। আমি জানি একটা বিবাহিতা নারীর কাছে স্বামী হলো দেবতা আর শ্বশুরের ভিটে হলো স্বর্গ। সেই স্বর্গের এক কোণে আমাকে দয়া করে একটু আশ্রয় দিন বড়দা, একটু আশ্রয় দিন। কি গো, এর পরেও তুমি চুপ করে থাকবে? দেখছো না মেয়েটা অনুশোচনা
যন্ত্রণায় ভেঙে পড়েছে। আর ছেলেটা ভুল বুঝতে পেরে অপরাধের মতো দাঁড়িয়ে আছে। এরপরেও বেশ, আমি ওদের বরণ করে ঘরে তুলবো, দেখি কে আমাকে আটকায়। দাঁড়াও বড় বউ, খবরদার বলছি, তুমি কিছুতেই ওদের বরণ করবে না। এই সত্যবত মুখার্জির কাছে অন্যায়ের কোনো ক্ষমা নেই, শাস্তি ওদের পেতেই হবে। শাস্তি? হ্যাঁ হ্যাঁ, শাস্তি। তোদের এই গুরুতর অন্যায়ের একটাই শাস্তি, সেটা হলো আশীর্বাদ। ওরে হ্যাঁ রে হ্যাঁ, আমি তোদের বর্তা, বড় হয়ে ছোটদের ক্ষমা না করে কি থাকতে পারি? তাই তাই তোদের আমি আশীর্বাদ করছি, তোরা তোরা চির সুখী হ, চির সুখী। বড় বউ, বড় বউ, তুমি দাঁড়িয়ে রইলে কেন? তুমি এদিকটা সামলাও, আমি ওদিকে গ্রামের লোকজনদের খবর দিয়ে আসছি। মা, বাবা, আপনারা স্বর্গ থেকে এদের আশীর্বাদ করুন, এরা যেন সুখী হয়। চল ছোট, আগে গৃহদেবতা রাধা মাধবকে প্রণাম করে তারপর তোরা। ছাড়ো তো, ও সব ঠাকুর দেবতা আমি মানি না। বাঙালি ঘরে গৃহবধূ হয়ে ঠাকুর দেবতা মানি না বললেই হলো। বড় বৌদি, নাও তো, তুমি চট করে বরণটা সেরে নাও। কোনো দরকার নেই। শোনো, 6 ঘন্টা ট্রেন জার্নি করে এসে আমি এখানে বরণ হওয়ার জন্য সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে পারবো না। ও সব জিনিস ব্যাকডেটেড হয়ে গেছে। এসব এসব তো কি বলছিস লোপা? সারাপ লোপা নয়, বৌদি বল, বৌদি। এই পৃথিবীতে মানুষের সঙ্গে মানুষের বিয়ের সম্পর্কটা ব্যাকডেটেড, তবু কয়েক লক্ষ বছরের পুরনো সেই সম্পর্কের সূত্রে তুমি, আমি, আমরা সবাই এই পৃথিবীতে এসেছি। সেই পথে হেঁটেই যখন বিয়েটা করতে পেরেছো, তখন নিজেকে কষ্ট করে একটু বরণীয় হতে দাও ভাই। তা না হলে যে মুখার্জি বাড়ির বড় বউয়ের স্বপ্ন বড়া বুকটা ভেঙে খান খান হয়ে যাবে, তাই না? লোপা, ওই, তুমি এক্ষুনি আমাকে বেডরুমে নিয়ে যাবে নাকি আমি দাদার বাড়িতে চলে যাব? কোনটা? লোপা, আমি বলছিলাম বৌদি যে থাক থাক সৈকত, তোর বউ শহরে মানুষ হয়েছে তো, অনেক লেখাপড়াও শিখেছে। আমরা তো গাঁয়ের মানুষ, তাই আমাদের পুরনো আচার বিধি তার ভালো না লাগতেও পারে। বৌদি, দোহাই দোহাই ঠাকুরপো, এই কথাটা যেন তোর দাদার কানে না যায়, তাহলে ওই মানুষটা ভীষণ ভীষণ ভেঙে পড়বে ভাই। তোরা তোরা আয় ভাই, তোদের ঘরটা আমি ভালো করে গুছিয়ে দিচ্ছি ভাই। তোরা বৌদি, বাহ, বারে ছোড়দা বাহ। খেলা শুরু হতে না হতেই তোরা দুজনে মিলে আমাদের বোন আউট করে দিলি রে। এই, কি বলতে চাইছিস তুই? ওই শয়তান মহেশমান্নার বোন হলেও আমি আমি তোকে নিজের বান্ধবীর মতো ভালোবাসতাম। তোরা দুজন যে দুজনকে ভালোবাসিস এও আমি জানি, আর এটাও জানি ভালোবাসা ভালোবাসা কোনো পাপ নয়। কিন্তু তোরা দুজনে না জানিয়ে বিয়ে করে ওই দেবতার মতো মানুষটার মনে আঘাত দিয়ে পাপ করেছিস, মহা পাপ করেছিস। এ তুই কি বলছিস টিয়া? বর্দা তো আমাদেরকে মেনে নিয়েছে, কিন্তু তোর এই আধুনিকা বউ তার আমাদের মেনে নেয়নি রে ছোড়দা। তা যদি নিত তাহলে মা ঠাকুমার সনাতনী শিক্ষাকে ব্যাকডেটেড বলে ঘৃণা করতো না। সব নীতি আদর্শকে যে মানতেই হবে এমন তো কোনো কথা নেই। আমার ভালো নাই লাগতে পারে, তা লাগবে কি করে গো ধনী? তুমি যে শহরের শিক্ষায় শিক্ষিত একটা রঙ্গিনী, ওই কি বললি? তুই একটা পাক্কা অভিনেত্রী। তোর এই নিপুণ অভিনয় আমার এই গুণত দাদাটি তোকে বাহবার হাততালি দিলেও এই দর্শকরা দেবে তোদের ঘৃণার হাততালি। সাবাস সাবাস ছোটদা, সাবাস ছোট বৌদি, সাবাস। যাক বাবা, এতক্ষণে আপদগুলো বিদায় হয়েছে। ও সৈকত, আমি না ভীষণ টায়ার্ড, আমাকে নিয়ে বেডরুমে চলো না। ওই কি এত ভাবছো বলো তো? ভাবছি তুমি কত বড় লোকের মেয়ে। আমার ট্যালেন্ট দেখে তোমার দাদা আমার সাথে বিয়ে দিয়েছে। আমার জীবনের সাথে জড়িয়ে তোমার এই সুন্দর জীবনটা শেষ হয়ে যাবে না তো? সৈকত, যে জীবন শেষ থেকে শুরু সেই তো জীবন সৈকত। কিন্তু জীবনটা তো নাটক নয় লোপা। 100% নাটক। আরে এই বিউটি কুইন লোপা সেই রঙিন নাটকের নায়িকা। আমার কাছে জীবন মানেই এক রঙিন জলসা। না লোপা না, সীতা সাবিত্রী বেহুলার দেশ এই ভারতবর্ষ। সেই দেশে সংসার মন্দিরে রং মাখা সংসার নায়িকা নয় লোপা। আমার দেবতার মতো দাদা বৌদি চায় রক্ত মাংসের জীবন্ত প্রতিমা। কি বললে? প্রতিমা? জানো সৈকত, আমার দিদিও না আমাকে একই কথাই বলেছিল, যার পরিণতি কিনা অবশেষে বিসর্জন। লোপা, এই লোপার একটা কথা তুমি স্পষ্ট করে শুনে রাখো, আজ থেকে আমার নিয়মই হবে এই বাড়ির নিয়ম। আমি যা বলবো, যেমনটি বলবো, সবাই তা মাথা নিচু করে করবে। আর তা না হলে আর তা না হলে আমার বিয়ের পর
আমার বাপের বাড়ি থেকে তোমাদেরকে 5 লাখ টাকা এনে দিতে রাজি হয়নি বলে তুমি, তোমার দাদা, বৌদি, ছোট বোন, তোমরা সবাই মিলে আমার গায়ে কেরোসিন তেল ঢেলে আমাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছো। জানো জানো সৈকত, আমি না নিজেই নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে থানায় গিয়ে পুলিশকে এই কথা জানিয়ে দেব। ঈশ্বর, তুমি আমার কোন কঠিন পরীক্ষা ফেললে ঠাকুর। দাদা, বৌদি, তোমরা আমাকে ক্ষমা করো। উচ্চাসার অর্থের নেশায় তোমাদের সৈকত এক অন্ধকারের জালে জড়িয়ে গেছে। সে জাল কেটে কোনো দিন আর তোমাদের কাছে ফিরে আসতে পারবে না। তাহলে এসো, হাত ধরে আমি তোমাকে নিয়ে যাই এক নতুন জীবনের পথে। প্লিজ প্লিজ ডার্লিং, এটা খেয়ে নাও। আজকের এই মধুময় রাত্রিকে আমরা দুজনে মিলে আরো রঙিন করে তুলবো। প্লিজ প্লিজ ডার্লিং, প্লিজ তো বেশম, আমি খাই না। প্লিজ খেয়ে নাও, প্লিজ খেয়ে নাও। সৈকত মরে গেছে। তোমাদের সৈকত আজ থেকে মরে গেছে। শুধু একটা মৃতদেহ হয়ে তাকে বেঁচে থাকতে হবে, যে মৃতদেহে কোনো অনুভূতি নেই, বিশ্বাসের ঘর নেই, ভালোবাসার আশ্রয় নেই, শুধু এক রাস অসীম শূন্যতার হাহাকার বুকে নিয়ে সে নিজেও সুখী হতে পারবে না, অন্য কাউকে সুখী করতে পারবে না। চলো লোপা, চলো, আমাকে আমাকে তুমি হাত ধরে এই জীবন থেকে সেই যন্ত্রণার পথে নিয়ে চলো। এসো সৈকত, তুমি আর আমি দুজন মিলে পৌঁছে যাই সেই স্বপ্নের দেশে, যেখানে থাকবে শুধু তুমি আর আমি। চোখের রজনী তবু দিন গুনি, দিন বুঝি দিল না দেখা। আমি অন্তরে বাহিরে একা, দু চোখের রজনী তবু দিন গুনি। এই যে জীবন মায়াকে মরিচিকার পিছে পিছে ছোটে খুঁজি কোথা ঠিকানা লেখা। আমি অন্তরে বাহিরে একা, চোখের রজনী তবু দিন বুঝি দিল না দেখা। আমি অন্তরে বাহিরে একা।
বদলে গেছে শালা, আমার জীবনের রংটাই আজ বদলে গেছে। জীবনটা আমার কাছে পচা নর্দমা ছাড়া আর কিছুই নয়। সবাই 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 আমাকে বলে আমি মাতাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মাতাল। যার জীবনের আকাশ পাতাল সব একাকার হয়ে গেছে, সে তো মাতাল হবেই। আজ এই মদই আমার নেশা, এই মদই আমার ভালোবাসা। মদ কখনো কারোর ভালোবাসা হতে পারে না। দাঁড়াও, পোশাক পাল্টে সবার চোখে ফাঁকি দিলেও তুমি আমার চোখে ফাঁকি দিতে পারবে না দেবদাস। দেবদাস? কে দেবদাস? কে আপনি? দেবদাস সেদিনই মারা গেছে। বেঁচে আছে তার প্রেতাত্মা। কেন বারবার ওই নামটা ধরে ডেকে আপনি আমার ভিতরের ঘুমিয়ে থাকা বিবেকটাকে জাগিয়ে তুলতে চাইছেন? আমি আলোর জগতের যাত্রী নই। আমার জীবনের রং শুধু কালো আর কালো। কেন দেব, কেন কেন তুমি আমার থেকে আর এই সমাজের কাছ থেকে দূরে সরে থাকতে চাইছো? বলো কেন? এই প্রশ্ন তুমি করছো? তুমি? হ্যাঁ, ঘৃণা করি তোমাদের এই সমাজ আর সমাজের মুখোশ পরে থাকা মানুষগুলোকে। চোর আর চরিত্রহীনের তকমা ছাড়া কি দিয়েছে তোমাদের এই সমাজ? হ্যাঁ, সমাজ। আর তুমি আমাকে কি দিয়েছো? হ্যাঁ, কি দিয়েছো? যাকে বিশ্বাস করে জীবনের পথ চলা শুরু করেছিলাম, তার কাছে হয়ে গেলাম বিশ্বাসঘাতক। কেন কেন পারমিতা, কেন? আজ তোমাদের জন্য আমার সব স্বপ্ন আশা ভেঙে খান খান হয়ে গেল। সব শেষ হয়ে গেল। সব। না 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 না, কিচ্ছু শেষ হয়নি। এখনো কিচ্ছু শেষ হয়নি। দেব, আমরা আবার শেষ থেকে শুরু করবো। দেব, ভুল ভুল ভুল, সব ভুল। হ্যাঁ, ভুল ভুল, সব ভুল। আমি মহা ভুল করেছি। ওই ওদের কথা বিশ্বাস করে আমি মহা ভুল করেছি। বিশ্বাস করো, যাকে আমি ভালোবাসি তার চরিত্রহীনতার কথা শুনে আমার মাথা ঠিক ছিল না। আমি পাগল হয়ে গেছিলাম, পাগল। আর তাই তো আমি তোমায় দেব দেখো, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি ভুল করেছি বলে কি তুমিও ভুল করবে? বলো। হ্যাঁ, ভুল। ভুলের অন্ধকারে যার জীবনটাই ভরা, সে না হয় নতুন করে আরো একটা ভুল করবে। যাও 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 যাও, এই আমার কাছ থেকে পালিয়ে যাও। তুমি পালিয়ে যাও। আমার সঙ্গে কথা বললে তোমার চরিত্রে দাগ লেগে যাবে। এই গায়ের মানুষ তোমায় বদনাম দেবে, ঘৃণা করবে। ঘৃণা করো, ঘৃণা দিক বদনাম, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি শুধু তোমাকে আমার নিজের জীবনে আবার নতুন করে ফেরত পেতে চাই। সে কি? হ্যাঁ, যাকে তুমি ঘৃণা করো, যার জীবনের চলার পথ তোমার পথের থেকে আলাদা, তাকে কি না তুমি? না না না, হতে পারে না। জীবনটাকে কি ভাবো তুমি? হ্যাঁ, গল্প, তাই না? শোনো, জীবন নিয়ে গল্প লেখা সহজ, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো কঠিন। জানি, আর আমি এও জানি মানুষ তার ভুলটা ঠিক সেদিনই বুঝতে পারে যখন তার একটি ভুলের কারণে নিজের জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। কিন্তু আমি আর তোমাকে হারাতে দেব না। দেব, আমি চিয়ার কাছ থেকে সব জেনেছি, আর এও জেনেছি আমার এই সব কিছু আমার দাদার চক্রান্ত সাজানোর নাটক। বিনা দোষে দণ্ড দেওয়ার পর অপরাধীর কাছে অনুশোচনা করে লাভ কি বিচারপতি? আছে লাভ আছে। যারা তোমাকে মিথ্যা চোর চরিত্রহীনে বদনাম দিয়েছিল তাদের কাউকে আমি ছাড়বো না। না 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 না, আমার এই জীবন মরণ লড়াই আমি একাই লড়বো। সেখানে কোনো ভাড়া করা সৈনিক আমার চাই না। ওই
মহেশ মান্না, দুর্জয় দত্ত আর বনমালী ডাক্তারকে আমি নিজের হাতে শাস্তি দেব। আমার আমার জীবন থেকে কেড়ে নিয়েছে হাসি, আনন্দ, গান। ওই ওই শয়তানদের রক্তে আমি আমার প্রতিজ্ঞা লাল করে দেব, লাল। দেবদাস, তুমি একটা শুষ্ক মরুভূমি, যেখানে যেখানে আর কোনোদিন সবুজের রেখা ফুটবে না, কোনো কোনো পাখি আর গাইবে না ভালোবাসার গান। যেও না দেব। তুমি কেন বোঝার চেষ্টা করছো না? মনের বাগানে যদি ফুল না ফোটে, তবে কথার মালা গলায় দিয়ে দেবতা সাজা যায় না। মনে যদি কোকিল না ডাকে, তবে ভাঙা গলায় সুর তুলে লোক হাসানো যায়। কিন্তু কারো কারো হাততালি পাওয়া যায় না। হাততালি নয় দেব, হাততালি নয়। আমি শুধু চাই একটু সম্মান আর আর একটু ভালোবাসা। ভালোবাসা। যেও না দেব, দাঁড়াও। আমাকে তুমি এইভাবে কষ্ট দিয়ে চলে যেও না। আমি জানি তোমার পর বয়ে গেছে অনেক অন্যায় অবিচারের ঝড়। আঘাতে আঘাতে হয়ে গেছে হৃদয়টা পাথর, শুষ্ক মরুভূমি। আমাকে তুমি একটা সুযোগ দাও দেব। আমি সেই শুষ্ক মরুভূমির বুকে আমার ভালোবাসার বাড়ি সিঞ্চন করে প্রেমের ফুল ফোটাবই। আমাকে তুমি তোমার জীবন যুদ্ধের সাথী করে নাও দেব। কি বললে? হ্যাঁ, একটা চোর চরিত্রহীনের জীবন যুদ্ধের সাথী হবে মহাপুরুষ মহেশ মান্নার আদরের বোন? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ গো, হ্যাঁ, আমি মহেশ মান্নার বোন। আর এটাই তোমার জীবনের যন্ত্রণা, আমার নারীত্বের চরম লজ্জা। এসব এসব কি বলছো তুমি? তোমার মতে আমি খুব সুখী, তাই না? তাই না গো? জানো আমার এই দাদা নামক অমানুষটা না সুখের মানেই জানে না। যাও কোনো খাঁচায় বন্দি পাখিকে গিয়ে জিজ্ঞেস করো তার বন্ধু ডানার মধ্যে কোনো সুখের ছন্দ লেগে আছে কিনা। ফুলদানিতে সাজিয়ে রাখা নকল ফুলকে বুকে নিয়ে জিজ্ঞেস করো তার কাগজের পাপড়িতে কোনো সকালের শিশির লেগে আছে কিনা। জানো দেব, আমি সেই খাঁচায় বন্দি পাখির মতন, ফুলদানিতে সাজিয়ে রাখা নকল ফুলের মতন। সবাই বাইরের হাসিটাই দেখে গো, অন্তরে নীরব কান্নাটা না কেউ দেখতে পায় না গো, কেউ না। জানো আমার দাদার নোংরামি আর আমার বংশ পরিচয়ের জন্য আমি কারোর সামনে মাথা তুলে পর্যন্ত দাঁড়াতে পারি না। তাহলে এতগুলো দিন, এতগুলো বছর কেন তুমি সবকিছু মুখ বুজে সহ্য করলে? কেন তুলতে পারলে না মিথ্যের বিরুদ্ধে সত্যের আওয়াজ? চেয়েছিলাম গো, সত্যি আমি চেয়েছিলাম, কিন্তু এক হাতে যে তালি বাজে না রে, তাই তো আমি ভিখারিনীর মতন আরেকটি হাতের অপেক্ষায় আজও বসে আছি। এসো দেব, এসো, এই ভিখারিনীর হাতে হাতটা রাখো দেব। বেশ, তবে তাই হোক। আজ থেকে শুরু হোক আমাদের শেষ থেকে পথ চলা, শুরু হোক এক নতুন লড়াই। এই লড়াই হবে আমাদের ভালোবাসার চরম পরীক্ষা। তোমার আমার আর এই গায়ের অত্যাচারিত নিপীড়িত মানুষের মিলিত শক্তি দিয়ে শয়তানদের চক্রান্তের চক্রব্যূহ ভেদ করে সত্যের সূর্য আমরা ফিরিয়ে আনবই। আজ থেকে তুমি আমরা দুজন এগিয়ে যাব এক নতুন জীবনের পথে। সেই পথে আসবে হাতে অনেক অনেক বাধা। সব বাধার পাহাড় সরাতে সেই পথে আমি ছড়িয়ে দেব প্রতিহিংসার মুঠো মুঠো বারুদ। আর সেই বারুদে লাগাবো আমি আগুন, অপমানের আগুন। তুমি হবে সারথি, আমি হব অর্জুন। বলবো আজ আর আমি একদম চুপ করে থাকবো না। মুখের উপর সবকটাকে একেবারে উচিত শিক্ষা দিয়ে দেবো। সৈকত, এই সৈকত, কি হচ্ছেটা কি?
সাত সকালে এত চিৎকার করছো কেন? বলি তুমি শুধু আমাকেই চিৎকার করতে শোনো। ঘড়িতে কটা বাজে এখন? এখনো পর্যন্ত আমি এক কাপ চা পাইনি কেন? চা না মানে আমি বলছিলাম কি বৌদি হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত আছে, তা চাটা তুমি বানিয়ে নিতে পারতে। কি আমি চা বানিয়ে খাবো? না রে ছোট, আমি থাকতে তুই কেন হাত পুড়িয়ে চা করে খাবি? আসলে শরীরটা কাল ভালো ছিল না তো, তাই উঠতে একটু দেরি হয়ে গেল। এই নে তোদের চা। দেখেছো, সামান্য এক কাপ চা করে আনতে না আনতেই শরীর খারাপের নাটক দেখাচ্ছে। যত সব ফাঁকিবাজের দল। লোপা হচ্ছেটা কি? এটা চা না গঙ্গা জল? এই চা মানুষে খায় কেন? আমিও তো খাচ্ছি। খারাপ একদম। বৌদির ওই সাফাই করার চেষ্টা করবে না। জানো সৈকত, আমি না কাল দাদার সাথে একটু মার্কেটিংয়ে গিয়েছিলাম। ওই জন্য আমি গায়ের ভেতরে বিছানা ছেড়ে উঠতেই পারছিলাম না। সেই জন্য তোমার বৌদিকে একটু বললাম, বৌদি আমার গাটা একটু টিপে দেবে? তা তোমার বৌদি আমার মুখের উপর কি বললো জানো? আমি বলেছি তোর স্বামী যদি অনুমতি করে তাহলে শুধু গা নয় তোর পাটাও টিপে দেব। কি রে সৈকত, দেব নাকি? কখনো না। তুমি কি এবারে ঝি নাকি? এই তুমি কি বলতে চাইছো? আমি কি এবারে ঝি নাকি? ছোটদার হয়ে আমি উত্তরটা দিচ্ছি ছোট বৌদি। বাড়ির বউ হয়ে বাড়ির কাজকর্ম করাকে তার যদি মনে হয় সাজি, তবে তুমি তাই। এই তোকে আমাদের মধ্যে নাক গলানোর জন্য কে ডেকেছে? আমার নাকটা তো একটু বেশি লম্বা, তাই সুযোগ পেলেই গলিয়ে দিই। আর টাকার কথা বলছো? কই কই কেউ ডাকেনি তো। তোমাদের নাটক দেখতে উইদাউট পারমিশনেই ঢুকে পড়েছি। আরে বাস, একটা ফালতু মেয়ের মুখে আবার ইংরেজি। বলে ছোট, টিয়া তোর আমার অনেক আগেই বাড়িতে এসেছে, তাই তোর স্বামীর মতো টিয়াও এ বাড়ির সন্তান। রাবিশ, নিজের তো সন্তান জন্ম দেবার কোনো ক্ষমতাই নেই। পরে ছেলে মেয়েদেরকে নিয়ে যত আধিক্যতা। বাজা মেয়ে মানুষ কোথাকার। ছোট বৌদি, কি মারবি নাকি? না না গো ছোট বৌদি না, আমি তো আর তোমার মতো শহরে কলেজে লেখাপড়া শিখিনি, তাই তোমার মতো গুরুজনদের অসম্মান করার শিক্ষাটাও এখন আমি শিখতে পারিনি। হট! এই তখন থেকে তোমার বোন আর বৌদি আমাকে যা নয় তাই বলে অপমান করছে। তুমি কি কিছুই বলবে না নাকি? আমি মানে এই রে ছোটদা বুঝি ভাষা খুঁজে পাচ্ছে না, আমি কি তোকে একটু হেল্প করবো? তুই থাম টিয়া। টিয়া থামলে তুই কিন্তু থামিস না রে সৈকত। তোর বউয়ের হয়ে অন্তত কিছু বল, তাহলে হয়তো তোর গাড়ি হবে না, তোদের বাড়ি হবে না, তোদের স্বপ্নটা যে হারিয়ে যাবে ভাই। গাড়ি বাড়ি তো দূরের কথা, আমার দাদার একটা ফোনে এই ডক্টর সৈকত মুখার্জির কম্পাউন্ডার হবার যোগ্যতাও থাকবে না। মানে আমি বলছিলাম কি বৌদি, আমতামতা না করি, যা বলতে চাস তা বলে ফেল না ভাই। বলছিলাম কি জানোই তো লোপা দস্তুর মতো বড় লোকের মেয়ে, একটু যেতে হবে। তো এই সামান্য বিষয় নিয়ে ফালতু অশান্তি করার কোনো মানেই হয় না। বাহ বাড়ি ছোটদা বাহ, যে দাদা তোমার স্নেহ মায়া মমতা স্কুলে জীবন মদের বর্ণ পরিচয় শিখে মানুষ করে তুলল। আজ এই আধুনিক আবার অশ্লীলতার পাঠশালায় পড়ে জীবনের মানেটা ভুলে গিয়ে ওই বই শেখানো বলি বলতে শিখে গেলি। তা শিখবে না? আমাদের সৈকত যে কত লেখাপড়া শিখেছে, লেখাপড়া শিখে আজ যে ডাক্তার হয়েছে ডাক্তার। তবে জানিস কি ভাই, আমি এ বাড়িতে এসে বুঝেছি ছোট থেকে বরাবরই তুই গাধা ছিলি, কিন্তু তলে তলে তুই তোর বইয়ের আঁচলের তলায় ভেড়া হয়ে গেছিস। আজ আমি প্রথম জানলাম। Shut up, you bitch! You shut up! If you dare to speak another such word, I will be spot to throw you out. কি তোমার এত বড় সাহস যে তুমি আমাকে বাইরে বের করে দেবে? কি ব্যাপার মেম সাহেব, এখন বাংলায় বলছেন কেন? ইংরেজি বিদ্যের বহরটা বুঝি শেষ হয়ে গেছে? জানো বার্তা, ছোট বৌদি বুঝি ভেবেছিল ইংরেজি কথা শুনলে ভয়ে আমরা পালিয়ে যাব। শুনে রাখো গো, বড় লোকের আদরের বোন গ্রামগঞ্জের মেয়ে হলেও অশিক্ষিত মূর্খ হয় না। টিয়া, হ্যাঁ এই টিয়া গায়ে খড়ে চালায় পাঠশালায় পড়ে গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করার শিক্ষা পেয়েছে, কিন্তু তোর মতো মেয়েকে রূপে জালে বন্দি করে ছেলেদের ভেড়া বানানোর শিক্ষা পায়নি। এই ভেড়া টিয়া। দোহাই সৈকত, দোহাই ছোট, আমি তোদের কাছে হাত জোড় করে অনুরোধ করে বলছি, তোরা যেভাবে বলবি, যেমন বলবি, আমি সেইভাবে চলবো। দয়া করে এই শান্তির সংসারে তোরা অশান্তির ঝড় তুলিস না। অশান্তির ঝড় তুলতে আর বাকিটা কি রেখেছো বৌদি? যবে থেকে লোপা এ বাড়িতে এসেছেন একটা না একটা অশান্তির আগুন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। সৈকত,
এই সৈকত, আমার একটু কাছে আয় তো ভাই, তোর মুখটা একবার ভালো করে দেখি। সেই কোন ছোট্টবেলায় বাবা মা মারা যাবার পর যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, যার একটু শরীর খারাপ করলে সারাটা রাত চিন্তায় আমার ঘুম আসতো না, যাকে মানুষের মতোই মানুষ করাই ছিল আমার জীবনের স্বপ্ন। না না, তুই তুই আমার সেই সৈকত হতে পারিস না, যাকে নিয়ে আমরা দুটো মানুষ একই বুক স্বপ্ন দেখেছিলাম। সৈকত, তোমাদের স্বপ্ন পূরণ করতে গিয়ে আমি তো আমাদের সুখ স্বপ্ন ভবিষ্যৎটাকে অন্ধকারে হারাতে পারি না। সৈকত, হ্যাঁ রে সৈকত, তুই কাজ নতুন কোন সকালের স্বপ্ন দেখেছিস? না দেখার কি আছে? তোমরা কি মনে করেছিলে সারা জীবন দেবদেবী সেজে আমাদের উপর খবরদারি করে যাবে আর আমরা তা মুখ বুঝে মেনে নেব? সৈকত তোর বউ ঠিকই তো বলেছে। সৈকত, কি করেছো তোমরা আমার জন্য? সৈকত, রাইস মিলে সামান্য একটা কাজ করে সংসার চালানোর ক্ষমতা তোমার ছিল না। বাবা রেখে যা বসত বাড়ি বাধা দিয়ে তুমি আমাকে লেখাপড়া শিখিয়েছো, তার কারণ চাকরি করে কাঁড়ি কাঁড়ি টাকা তোমার হাতে তুলে দেবো, তাই না? সৈকত কাকা, সৈকত তুই? আর তুমি ডাক্তারি পরীক্ষার অ্যাডমিশনের ফি জমা দেওয়ার জন্য মায়ের কয়েকটা পুরনো গয়না তুলে দিয়ে মহান কর্তব্য পালন করো। কর্তব্য না 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 রে সৈকত, না, তোর জন্য আমরা কিচ্ছু করিনি, কিচ্ছু না। শুধু স্বার্থপরের মতো সেই ছোট্ট থেকে তোকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম। ভেবেছিলাম সারাটা জীবন সুখের ভেলায় ভেসে বেড়াবো। সুখ পেয়ে গেছি বড় বউ, পেয়ে গেছি নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান। আজ আমি পেয়ে গেছি। চুপ করো তো, এটা কোনো যাত্রা মঞ্চ নয়, তাই এখানে সব সেন্টিমেন্টাল অ্যাক্টিং করে কোনো লাভ নেই। ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো বৌমা। এটা যাত্রা রঙ্গমঞ্চ না হলেও এই সংসার রঙ্গমঞ্চে তোমরা দুই অভিনেতা অভিনেত্রী প্রমাণ করে দিলে যে জীবনটা একে জলসাঘর। কথাটা শুনতে খারাপ লাগলেও লোপা তো উচিত কথাই বলেছে। তা হ্যাঁ রে সৈকত, উচিত কথা বলার শিক্ষা ও সাহসটা বুঝি তোর এই উকিল বউটা জুগিয়েছে, তাই না রে ভাই? কি বললে তুমি? দেখো বৌদি, তোমরা কিন্তু আমাদের দুজনকে নিয়ে যা তা বলে যাচ্ছ। আমার কিন্তু একটা ধৈর্যের সীমা আছে, এরপর ভুলে যেতে বাধ্য হবো যে এই মানুষটা আর আমি তার কেউ নয়, তাই না রে সৈকত? বাহ, পরে আমার পৃথিবীর শ্রেষ্ঠ বেঈমান, তোর লজ্জা করে না? আরে আরে আমি না হয় পরের মেয়ে, কিন্তু এতে তোর আপন দাদা। আজ বউকে পেয়ে এই দেবতার মতন মানুষটাকে ভুলে যেতে পারে? চুপ করো, চুপ করো বড় বউ, তুমি চুপ করো। না গো না, আমাকে বলতে দাও কি করিনি, কি করিনি এই বেঈমানটার জন্য। তোমার মনে আছে যেদিন যেদিন আমি প্রথম তোমার হাত ধরে এ বাড়িতে পা রেখেছিলাম, সেদিন সেদিন ওই টিয়া আর ওই হতভাগার মুখছে আমি তোমাকে যে একটা প্রতিজ্ঞা করে নিয়েছিলাম, কোনোদিন তুমি সন্তানের বাবা হতে চাই। বলো না বড় বউ, তুমি চুপ করো। সেদিন থেকে ওদের ভাই বোনকে নিজের সন্তান ভেবে আমার মা হওয়া স্বপ্নটাকে আমি গলা টিপে খুন করেছি। ওদের মুখে আমরা তো সকল দুঃখকে ভুলেছিলাম গো। আর সেই সৈকত আমাদের ভুলে যেতে চাইছে। যা যা ভাই যা, আজ তুই তোর বউয়ের হাত ধরে আমাদের তাই বলে যা। সৈকত আছে দেখছি, একই বিজয় তোর মাথা দিয়ে রক্ত ঝরছে। সর্বনাশ হয়ে গেছে দাদা, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ তার মানে না, আমি টিয়াকে বাঁচাতে পারলাম না। কি হয়েছে কি টিয়ার? আমার মাথায় আঘাত করে গুন্ডা দিয়ে ওই লোকমান দাদা টিয়াকে ধরে নিয়ে গেছে। নিশ্চয় কোনো অন্যায় করেছি, তা না হলে শুধু শুধু আমার দাদা। এই শুধু লোপা, আমি বলছিলাম টিয়া। চুপ, একদম চুপ, একদম চুপ। এসব ফালতু ঝামেলা আমাদের আর কোনো প্রয়োজন নেই। আজ থেকে আমি তোমাকে যা বলবো তুমি শুধু সেটাই করবে। উঠতে বললে উঠবে আর বসতে বললে বসবে, আর বেশি বাড়াবাড়ি করো না, তোমার গলা টিপে তোমাকে একেবারে খুন করে রেখে দেবো। চলে এসো বলছি, চলে এসো আমার সঙ্গে, চলে এসো।
না, তাড়াতাড়ি ছুটে এসো। আমি ছুটে যাচ্ছি ওই শয়তান মহেশ মান্নার বাড়ি। কে গো তুমি এখানে দাঁড়িয়ে আছো? শুনলে না, শুনলে না আমাদের টিয়া গেরা। তুমি কাঁদছো? কেঁদো না বড় বউ, কেঁদো না, একদম কেঁদো না, আনন্দ করো, আনন্দ। আজকে আমাদের মহা আনন্দের দিন। ওগো তুমি চুপ করো। স্নেহের ভাই আজ পর হয়ে গেল, হতভাগী বোনটা গেল আমার হারিয়ে। কি কুমানন্দের কথা বড় বউ। আর সব থেকে বড় আনন্দের খবরটা কি জানো? কি গো? আজ আজ আমার রাইস মিলের চাকরিটা আর নেই। তুমি কি করলে ঠাকুর? কেঁদো না, কেঁদো না বড় বউ, কেঁদো না। আমি তো এ চাইনি, আমি যে চেয়েছিলাম একটু সুখ, একটু শান্তি আর একটু ভালোবাসা, তাও যে ভগবান আজ আমাদের থেকে তা কেড়ে নিল। আমি যে চেয়েছিলাম, কি চেয়েছি কি যে পেলাম, দুঃখের সাগরে আমি হারিয়ে গেলাম। কি চেয়েছি আর কি যে পেলাম। জানেন মহেশ বাবু, সেদিন ওই অচেনা গুন্ডার বাচ্চাটা না ওই টিয়া শালির পা ধরে আমাকে মা বলে ক্ষমা চাইয়েছিল, কিন্তু আজ আমি পুলিশ নই, কসাই। তাই তো ওই টিয়া শালির কাঁচা মাংস আজ আমি চিবিয়ে চিবিয়ে খাবো। আর সেদিনের সেই অপমানের প্রতিশোধ আজ আমি তুলবই তুলবো। আমি ওর শরীর থেকে একটা একটা পোশাক খুলবই খুলবো। ঠিক আছে, ঠিক আছে, বেচারার মুখটা খুলে দাও, ও খুব কষ্ট পাচ্ছে। জানোয়ার বল, কেন আমায় ধরে আনলি? কি চাস তোরা? আমরা চাই আমি হাত জোড়ো করে বলছি, আমার এত বড় সর্বনাশ করবেন না। আমি আপনার বোনের মতো, আমি আমি আপনার পায়ে ধরে বলছি। কাঁদিস না মা, কাঁদিস না, তুই তো বড় মেয়ে, ভয় কিছু। এটাই তো বাংলায় চলছে রে মা। মালটা বাংলায় ছিল, এখন বিহারে দিল্লি চলে গেছে। ও ধরমেতে না না ও করমেতে না, উন্নত কুই 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 আমার কুই যেতে দিন, কুই আমার এত বড় সর্বনাশ করবেন না। আমি হাত জোড়ো করে বলছি, আমাকে যেতে দিন। এই জানোয়ার! কুতকুতি লাগছে, কুতকুতি। এ সুমিত্রা, লাইটটা কাটো, মাগির বাজানো দেখা। দাদা! বাহ, সাংঘাতিক, দারুণ সব ঘটনা ঘটাচ্ছ। হ্যাঁ, ইয়া সময় পেলি না, দাদা শুভ কাজে ব্যাগড়া দিতে চলে এলো। বলতে পারো আজ আমি তোমায় কোন নাম ধরে ডাকবো? রামপট, চরিত্রহীন, নাকি রক্তের অধিকারে এখনো যে সম্পর্কটা টিকে রয়েছে সেই মাননীয় দাদা বলে? পারমিতা কি? তুমি আমাকে বাঁচাও, এই জানোয়ারের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। তুই এক্ষুনি বাড়ি চলা। কিন্তু তুমি চিন্তা করিস না, এই রামপটের দলে আমার কোনো ক্ষতি করতে পারবে না। তুই বাড়ি যা। হ্যাঁ, আমি বাড়ি যাচ্ছি। তুমি ওদের ছাড়ো না পারমিতা দি। ওরা মানুষ নয়, ওরা একটা নর রাক্ষস, ওরা জানোয়ার জানোয়ার জানোয়ার। মহেশ ভাই, আমি আমি এই বাঘিনীর মুখে পড়তে চাই না ভাই। যখন বাড়িতে আমার অনেক কাজ আছে, আসছি পরে তোমার সঙ্গে রাখবো। হ্যাঁ, আর বাড়িতে কাজ, বাড়ি যাবো। এই তো সাহস হলো কি করে এখানে আসা? আর আগে বলো, টিয়ার গায়ে হাত দেওয়ার আগে তোমার বন্ধুটার মুখ একবার মনে পড়লো না? কেন মনে পড়বে না? তো দাদা আজ থেকে একটা হিংসা হয় না,
তাই না চোখে তোদের মুখ নয়, আমি দেখতে পাচ্ছি তোদের বুক, আর সেই বুকগুলো আজ আমি ঝাঁঝরা করে দেবো। না না না, ভুল করে ও কাজ করতে যাবেন না। আরে মারা গেলে তো খেলা শেষ। ওরা দুজন মিলে সেদিন শুধু আমি অপমানই করেনি, আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে। আজ আমি তার কোড়ায় গন্ডায় উসুল করে নেবো। ভয় পাস না পারো, ভয় পাস না, তুই আমার ছোট্ট বোন, তাই তোকে মারবো না। তোর সাথে আমরা দুজনে মিলে একটু অন্য খেলা খেলবো, অন্য খেলা। কি খেলা খেলবেন মহেশ বাবু? চোখে তীর না কানামাছি নাকি হাডুডু খেলবেন? তবে আমার মনে হয় হাডুডু খেলাই ভালো হবে, তাতে শরীর মন দুটোরই উপকার হবে। তোদের আমি কোনো খেলাই খেলতে দেবো না, তার আগে রেফারি হয়ে হুইসেল বাজে আমি তোদের মাঠের বাইরে বার করে দেবো। পারবি তো? পারমিতাকে তোরা বোকা পেয়েছিস তাই না রে? তোদের চোখে মুখে ফুটে উঠছে লালসার প্রতিচ্ছবি। স্বার্থের ভয়ে জীবনটাকে জলসা করে বানিয়ে তোরা পাপী দুর্যোধন আর দুঃশাসন সেজে আমাকে মহাভারতের দ্রৌপদী বানাতে চাইছিস। কি বুদ্ধি রে মারে, ও একেবারে ঠিক বুঝে গেছে। বুঝে যখন গেছে তখন আর দেরি করছেন কেন? চলুন, রাত শেষ হবার আগে ওর আই বুড়ো ভাত খাওয়ার মতো আই বুড়ো ফুল সজ্জাটা সেরে ফেলে। আবার সেই জ্বর। তোকে নিরাশ করি কি করে বল? হাজার হলেও পুলিশ বলে কথা, কথা আহ্লাদ করে বললি আমার সঙ্গে আই বড় ফুল সজ্জা করবি। তাই এই জন্মে তার সেটা হবে না, তাই বড় চটটাই মেরে দিলাম। এবার বল কেমন লাগলো চটটা? কেমন লাগলো তা খাতা কলমে করে বুঝে নিচ্ছে। খবরদার খবরদার, আমি মহাভারতের দ্রৌপদী নই, আমি এই নবভারতের নারী। যে নারী ধানের শিশাতে মা লক্ষ্মী সাজতে পারে, প্রয়োজনে অসুর দমনে হয়ে উঠতে পারে। মুন্ড মালিনী মহাকালী, ओम काली काली महाकाली काली के पाप हारिणी धर्म काम प्रद देवी नारायणी नमस्तुते महिषग्नि महामाये चामुंडे मुंडो मालिनी ऐरंग रगम विजयम देहि देवी नमस्तुते। আরে বাবা, আমার বোনটা যত তেজি মাল তার আগে আমি জানতাম না। মার কেল্লা দুর্জয় বাবু, আর অহংকারের একটা একটা পোশাকগুলো সব খুলে ফেলতাম। আর আগে তাকিয়ে দেখ, হাজার হাজার চোখ আমাদের দিকে তাকিয়ে রয়েছে। কেউ এই নারীত্বের অপমান সহ্য করবে না। সবাই এখনো নপুংসক হয়ে যায়নি, কেউ না কেউ বেরিয়ে এসে তোদের বুকে রক্তপান করবেই করবে। কে আসবে? কে কে? পীড়িতের নাগর শালা দেবদাস, অনেকদিন আগে ওকে আমি ছুটি করে দিয়েছি। ওই সামনে বসে থাকা বোকা জনতার কথা বলছিস, ওদের চোখের দৃষ্টি আমি নষ্ট করে দিয়েছি। তাই ওদের ভীতু চোখের দৃষ্টিতে কোনোদিন প্রতিবাদে আগুন জ্বলবে না। কেন জ্বলবে না বল, কেন জ্বলবে না? যে নারী মূর্তিকে তোরা মন্দিরে বসিয়ে মা মা বলে পূজা করিস, সেই নারীর হাতে কুপি ধরিয়ে অন্ধকার গলিতে বসিয়ে দিয়ে আসবি। বল কেন? কেন দেবতারা রেখে যাবে নারীর গর্ভে কুমারিত্বের অপমান? কেন আজও মেয়েরা কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দেবে জ্যেষ্ঠ পাণ্ডবকে? বল কেন কেন কেন? তোর এই কেনর কোনো জবাব আমাদের কাছে নেই। তোদের রামায়ণ পুরাণ মহাভারতের পৃষ্ঠাগুলো আমাদের তৈরি ভারতে অতীত হয়ে গেছে। বর্তমানে আমরা আছি, আমরা থাকবো। হ্যাঁ, তোরা আছিস, তোরা থাকবি, কিন্তু একদিন একদিন আমরাও বেরিয়ে আসবো তোদের তৈরি অশ্লীল পুরাণের পাতা থেকে। নগ্ন শরীরে গায়ে মাখা থাকবে অমাবস্যার কালি, প্রলয়ের মেঘের মতো উড়বে আমাদের খোলা চুল। দু চোখ থেকে বেরোবে ধ্বংসে, দ্বিতীয় নয়ন থেকে বেরোবে সম্মোহনের প্রখর তেজ, হাতে জ্বলবে শানিত খড়গ, গলায় ঝুলবে মুন্ডমালা, আর সেই মুন্ডমালার প্রত্যেকটা মুখ থেকে ভেসে উঠবে তোদের নগ্ন শিক্ষা সভ্যতার ভয়ঙ্কর প্রতিচ্ছবি। তার আগে তুই আমাদের বুকে সুখে চবিয়ে বসবি। আয় সভ্যতার জানোয়ারগুলো আয়, সবাই দেখুক, সবাই শুনুক কি করে একটা লম্পট চরিত্রহীন দাদা তার নিজের বোনের শরীরটাকে পশুর মতন ছিঁড়ে ছিঁড়ে খুবলে খুবলে খেয়েছে। আয় 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 আয়, ভুলে যা তুই আমার দাদা। ওই আয়, তুই আমাকে দাদা বলে আমার এই ভিতরে জানোয়ার রূপটাকে জাগাতে চাইবি না। আমি কারো দাদা নই, কেউ আমার বোন নয়। আজ থেকে আমি একটা রক্ত চোষা হয় না, আমি প্রতিশোধ চাই, প্রতিশোধ। যা, নাটক শেষের আগেই নায়িকার প্রস্থান। বোন, বোন রে, কথা বল বোন, কথা বল। বিশ্বাস কর বোন, আমি তোকে বাঁধতে চাইনি, কিন্তু নিয়তির লেখা যে আমার হাতে মরণ বোন, তাই তো আমি তোকে মেরে দিই না।
এই জন্য সবাই বলে মানুষের মধ্যে দুটো মন থাকে, একটা সুমন একটা কুমন। আমার কুমনটা বলেছিল মেরে দিতে, কিন্তু আমার সুমনটা এই শালা এই জন্য তোকে বলে শালা তুই যা হারামি, তুই কার যে নিজে চায়াকে নিজে আমাকে ক্ষমা করে দিস রে বাবা, আমাকে ক্ষমা করে। এত কাঁদি তবু চোখে জল আসে না। শালা তুই যত বলুন হা করে দাঁড়িয়ে দেখছো কে? এ দেখেছো লাশটাকে ধরাধরি করে ওই রেল লাইনটা ফেলে দিয়েছে, তারপর ফার্স্ট ট্রেনের চাকার তলায় 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 তুই ভয় পাস না, আমি আসছি। কে গো, তুমি চিৎকার করতে করতে বিছানা থেকে উঠে এলে কেন? কি হয়েছে তোমার? টিয়া, আমার টিয়ার বড় বিপদ বড় বউ, সে আমাকে বড়দা বড়দা বলে চিৎকার করে ডাকছে। কই, কোথায় টিয়া? না গো না, তুমি ভুল শুনেছো। ঘুমের ঘরে তুমি স্বপ্ন দেখেছো। স্বপ্ন? স্বপ্ন যদি হবে তাহলে কেন ভেঙে গেল আমার স্বপ্ন? বলো না বড় বউ, বলো। আমি তো কেন তো কোনো অন্যায় করিনি, কারো কোনোদিন ক্ষতি করিনি, তাহলে কেন ভগবান আজ এত বড় ক্ষতি আমার করলো? কেন বড় হবার আগেই ভেঙে গেল আমার জীবনের সব স্বপ্ন? স্বপ্ন? তাহলে এই বয়সেও তোমরা স্বপ্ন দেখো? অশিক্ষার কালো চশমা চোখে দিয়ে স্বপ্ন দেখা তো দূরের কথা, স্বপ্নের মানেটাই সে বোঝে না। আমাকে বেশি মানে বোঝাতে এসো না, তাহলে তোমাদের দুজনের জীবনের মানেটাই করে দেবো একেবারে মানেহীন। আচ্ছা কি ব্যাপার বলো তো, যেই আমি একটু বাইরে বেরিয়েছি অমনি দুজনে মিলে কাজে ফাঁকি দিয়ে স্বপ্ন দেখার নাটক শুরু করে দিয়েছ। নাটক! বৌমা, বৌমা তুমি তো নাটকের নায়িকা, তাই অযথা ভূমিকা না করে মুখস্থ করা সংলাপগুলো বলে ফেলো, তাহলে দেখবে এই জনগণ তোমাকে হাততালি দিয়ে অভিনন্দন জানাবে। অভিনন্দন। হোয়াট? তুমি আমাকে ইনসাল্ট করছো? কনসেপ্ট করতে পারতাম তুমি যদি নারী হতে। কি বললে? আমি যে বধূ নারী হয়ে ছিটিতে সিঁদুর পরে না, হাতে নেই শাখা পলা, সন্ধ্যা প্রদীপের বদলে হাতে তুলে নিয়েছে মদের গ্লাস, যৌবন নষ্ট হয়ে যাওয়ার ভয়ে যে মেয়ে মা হতে চায় না সে কখনো নারী হতে পারে না। নারী আমি কি পারি আর কি না পারি আমি ঠিক সময়ে এদের সকলকে তা বুঝিয়ে দেব। আমি আশ্চর্য হয়ে যাই, এরা কত ব্যাকডেটেড। আমার ভালো লাগে না, সেই জন্য আমি শাঁখা সিঁদুর পরি না। এরা কেন বুঝতে চায় না যে যুগের যা নিয়ম? শাড়ি ছেড়ে জিন্স টপ পরাটাই বুঝি তোমাদের কাছে নিয়ম? মা ঠাকুমার শিক্ষাকে অশিক্ষা চপ্পলে দোলে পায়ের রং ঠোঁটে লাগানোটাই বুঝি তোমাদের কাছে নিয়ম? স্বামীকে লুকিয়ে সিনেমা থিয়েটার বার পার্টিতে গিয়ে বয়ফ্রেন্ডের কোমর ধরে বাঁদর নাচ করাটাই বুঝি তোমাদের আধুনিক যুগের নিয়ম? বাহ বারে নিয়ম, বাহ! স্টপ ইট! গাইয়া ভূত কোথাকার! বৌমা, বৌমা, আজ যে মাটিতে দাঁড়িয়ে তুমি আমাকে ঘৃণা করছো, যেদিন প্রথম তুমি হাঁটতে শিখেছিলে সেদিন প্রথম পা রেখেছিলে এই গায়ের সবুজ মাটিতে। সেই মাটির ধুলো অনেক আগেই আমি আমার গা থেকে ধুয়ে ফেলেছি। গায়ে আমার বিদেশি পারফিউম। তাছাড়া কি আছে তোমাদের এই গ্রামে? জানেই তোমাদের ওই চাকচিক্য ভরা শহরে আছে বিরাট বিরাট বাড়ি গাড়ি, গায়ে আছে মাটির চালা ঘর সারি সারি, শহরে আছে সিনেমা থিয়েটার বার পার্টি, মা মঙ্গল চণ্ডীর মন্দির আছে গায়ে, তাই তো ধন্য এ গায়ের মাটি। শহরে আছে নিয়ন বাতির আলো। কি ক্লাসিক লাইফ! ভাবতেই না আমার আনন্দকে আবার নাচতে ইচ্ছে করছে। বিরাট নাচ শিখেছে, তা নাচো। সালা ওদিকে দাদা আর এদিকে বোন পুরো অল আউট খেলা শুরু করে দিয়েছে। বলছি ও ম্যাডাম, এই যে বেশি নাচতে যাবেন না, গায়ের মাটি তো, পা পিছলে পড়ে হাঁটু ভাঙা দ হয়ে যাবেন। শাট আপ! হু আর ইউ? আপনি বাঘ, আমি ফেউ। শাট আপ! তুমি এ বাড়িতে ঢুকলে কেমন করে? আর কি চাই তোমার এখানে? আপনার প্রথম প্রশ্নের উত্তর, একজন মানুষ যেভাবে ঢোকে এই সুস্থ সবল দুপায়ে হেঁটে। আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর, যাহা পাই তাহা ভুল করে চাই, যাহা চাই তাহা পাই না। গলাটা ভীষণ চেনা চেনা, কে ভাই তুমি? আমি তোমারই মতো জীবন যুদ্ধে হেরে যাওয়া এক সৈনিক।
নিজের স্বপ্নের খোঁজে এই গায়ের মাটি দিয়ে হাঁটতে হাঁটতে ভুল করে এই বাড়িতে ঢুকে পড়েছি। পাবে না ভাই, পাবে না। ওই শহরের অসভ্য লালসার আগুনে এই গায়ের স্বপ্ন দেখা মানুষগুলোকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। সেই ছাইয়ের ডিপি থেকে তুমি নতুন কোনো মশাল জ্বালতে পারবে না ভাই। তা যদি না পারি তাহলে নিজের দুঃখ নিয়ে কাউকে হাসতে দেব না, আর তোমার মতো নিজের কান্না চেপে নিজের হাসি মুখটাও কাউকে দেখাবো না। আমি কান্না চেপে আছি, এ কথা তোমায় কে বললো? বাস বাস, তোমরা অনেক বলেছো। এই যে সব জানতা হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে আমাকে জ্ঞান দিতে এসেছো। জানো আমি কে? ও আমার ছোট ভাই সৈকতের স্ত্রী। আমার তার চেয়েও বড় পরিচয় হলো আমি মহাজন মহেশ মান্নার বোন লোপা। ও ওই জন্যই বুঝি আপনার এত সোফা। চশমাটা পরে হেভি লাগছে কিন্তু। ম্যাডাম, আমি আপনাকে দেখে আগেই বুঝেছিলাম আপনি দেশি টবে বিলেতি বেগুন, আপনার নেই কোনো গুণ। খুন করে ফেলবো, খুন। আই সে গেট আউট রাস্কেল, নইলে তোমাকে এক চড়ে ছেড়ে দাও বলছি। লাগছে না ম্যাডাম? ভগবান যে হাতটা খুন্তি নাড়ানোর জন্য দিয়েছেন সেটা যেখানে সেখানে নাড়াতে যাবেন না। আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু ভবিষ্যতে ওই হাত দুটো দেহ থেকে ছিঁড়ে দেব। ঠিক আছে, তোমার আজকের এই অপমানের কথা আমি কোনোদিনও ভুলবো না। যদি বাই চান্স ভুলে যান একটা ছবি তুলে নিয়ে যান, বাঁধিয়ে রাখবেন। ওয়েট, আমার দাদাকে বলে তোমার এই গুন্ডামির উপযুক্ত শিক্ষা আমি দেবই দেবো। জানি না কে ভাই তুমি, কি তোমার উদ্দেশ্য, তবে আগুনে খোঁচা দিয়ে কাজটা তুমি কিন্তু ভালো করলে না ভাই। তুমি তো জানো বর্দা, অন্যায় দেখলে আমার মাথায় আগুন জ্বলে যায়, সে যাই হোক না কেন। তার মানে তুমি আমাদের? হ্যাঁ বর্দা, আমি তোমাদের দেবদাস। দেবদাস? ওরে ভাইটি আমার দেবদাস। ওরে এই হতভাগা, এত অভিমান তোর না? রাগের মাথায় দুটো কথা বলেই ফেলেছিলাম, তাই বলে এতগুলো দিন দূরে দূরে থেকে এইভাবে আমাদের কষ্ট দিতে পারলে? কষ্ট শুধু তোমরাই পেয়েছো তাই না বর্দা? দেবদাস, আমার বুঝি কষ্ট পেতে নেই? দেবদাস, বর্দা তোমরা ছাড়া এই পৃথিবীতে আমার আপন বলতে আর আছেটা কে বলো তো? বর্দা বৌদি কেমন আছে? আমার টিয়া কোথায়? টিয়া বুঝি বাড়িতে নেই? জানি না ভাই, হতভাগা টিয়া যে কোথায় তা আমরা কেউ জানি না। তার মানে বর্দা বৌদি কি বলছে? গত পরশু সন্ধ্যায় ওই শয়তান মহেশ মান্না, হ্যাঁ মহেশ মান্না আমাদের টিয়াকে জোর করে তুলে নিয়ে গেছে। শয়তান মহেশ মান্না ওই শ্বেতাকে স্পর্শ করে রাবণ হয়েছিল ধ্বংস। ওই টিয়াকে স্পর্শ করে ওই শয়তান মহেশ মান্নার পাপের 16 কলা পূর্ণ হয়েছে। আজ আমার হাত থেকে ওকে বাঁচানোর ক্ষমতা কারো নেই। না বর্দা, বোন আমার শয়তানের খাঁচায় বন্দি। আমার দাদা বৌদির চোখে জল। আমি কি আর চুপ করে বসে থাকতে পারি না। আজ ওই শয়তানটার আমি এমন হাল করব যে কোনো হাসপাতাল ওকে ভর্তি নেবে না। না দেবদাস না, আইন তুমি নিজের হাতে তুলে নিয়ে না। আইন নেই বৌদি, আমাদের মতো গরিবদের জন্য এই পোড়া দেশে কোনো আইন নেই। আইন আজ ওই দুর্জয় দত্তদের মতো মহেশ মান্নাদের পোষা কুকুর হয়ে গেছে। কুকুর তাই তো আমার মতো হাজার হাজার নিরপরাধ দেবদাস হয়ে গেছে দাগি আসামি। তবে চিন্তা করো না, যে কাপালিকের গভীর ষড়যন্ত্রে এই দেবদাস হয়েছে দাগি আসামি, এই কাপালিক থেকে খুন করে আমি চললাম টিয়াকে ফিরিয়ে আনতে। আর তা যদি না পারি তাহলে এটাই হবে আমাদের শেষ দেখা। দেখতে দেখতে রাজ্য ভরিতে চলল, কিন্তু টিয়ার কোনো সন্ধান পাওয়া গেল না। টিয়া তুমি কোথায়? মহেশের বাগান বাড়ি গেটে দেখলাম তালা বন্ধ। তাহলে টিয়া গেল কোথায়? তবে কি টিয়াকে ওরা আর ভাবতে পারছি না, কিছুই ভাবতে পারছি না। টিয়াকে হারিয়ে ওর বাচ্চার স্বপ্ন সব শেষ হয়ে যাচ্ছে। পালিয়ে এসেছি ওই পারমিতাদের জন্য। আমি প্রাণে বেঁচে পালিয়ে এসেছি, কিন্তু এই অন্ধকারে আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। কেমন করে আমি বাড়ি ফিরবো? টিয়ার গলো বলে মনে হলো না? টিয়া ঠিক আছে তো? ওই শয়তান তোমার কোনো ক্ষতি করেনি তো? না, আমার কোনো ক্ষতি করেনি।
পার্বতীর জন্য আমি প্রাণে বেঁচে ফিরে এসেছি। পার্বতী, কিন্তু সে এখন কোথায়? ওই মহেশ পান্নার বাগান বাড়িতে। হ্যাঁ হ্যাঁ। না, পারমিতা মহেশ পান্নার বাগান বাড়িতে নেই। আমি সেখানে নিজে গিয়েছিলাম। ওই শয়তান মহেশ পান্নার বাগান বাড়ির কাছে তালা বন্ধ দেখে আমি তালা ভেঙে ভিতরে ঢুকেছিলাম, কিন্তু সেখানে পারমিতা নেই। দাদা, তুই ঠিক আছিস তো বোন? ওই শয়তানটা তোর কোনো ক্ষতি করতে পারেনি তো? না না, আমার কোনো ক্ষতি করেনি। ওই পারমিতার জন্য আমি প্রাণে বেঁচে ফিরে এসেছি। তাহলে তাহলে গেল কোথায় পারমিতা? আমাকে এখানে আসতে বলে দিদি তো ওখানেই ছিল। আমার কিন্তু সন্দেহ হচ্ছে ওই শয়তানটা পার্বতীর কোনো ক্ষতি করেনি তো? ওই একই সন্দেহ তো আমারও হচ্ছে। বিজয়, যা যা, তুই তাড়াতাড়ি বাড়ি যা, ওকে নিয়ে যা। দাদা বৌদি ওর জন্য চিন্তা করছে, দেরি করিস না। যা, যা। তুমি কিন্তু কোথায় যাচ্ছ দাদা? আমি যাচ্ছি পারমিতাকে ফিরিয়ে আনতে। ওরে ওরে, ওই পারমিতা যে আমার বেঁচে থাকার প্রেরণা, ওই পারমিতা যে আমার হৃদয় ছাড়া কি মানুষ বাঁচতে পারে রে? পারে না, পারে না। যা যা, তোরা দেরি করিস না। যা যা যা। পারমিতা! বাগান বাড়িতে শুধু মহেশ পান্না নয়, দ্বারকা দুর্জয় দত্ত, ডাক্তার বনমালী, ওই তিনটে জানোয়ার মিলে আমার সর্বনাশ করতে চেয়েছিল। ওই এরা কি মানুষ? না, অমানুষ। ওই অমানুষগুলোর হাত থেকে মুক্তি পেলেও আমার মন বলছে ওদের কাছে বাধা দেওয়ার জন্য পারমিতা দিকে ওরা। এখন কি হবে বিজয়, এখন কি হবে? ভয় পেও না, পার্বতীতে আপনি স্ফুলিঙ্গ, ওই শয়তানে তার কোনো ক্ষতি করতে পারবে না। পারে পারে পারে, ওদের দ্বারাই সবই সম্ভব। আচ্ছা বিজয়, বলতে পারো আমরা গরিব, এটাই কি আমাদের অপরাধ? ওরা ধরে বলে কি চিরটা কাল ওদের অন্যায় অত্যাচার আমাদের মুখ বুঝে হজম করতে হবে? না না, তুমি দেখো এ ওনার বিচার হবেই হবে। এখন তুমি বাড়ি চলো, তোমাকে দেখতে না হবে দাদা বৌদি খুব ভেঙে পড়ছে। মহেশ পান্নার চক্রান্তে আমার দেবী দেবী দাদা বৌদির বুকে আমি আঘাত এনেছি। তুমি দেখে নে বিজয়, যে জানোয়ারের বাচ্চাগুলো আমার জীবনটাকে জলসাঘর বানাতে চেয়েছিল, ভগবান তাদের ক্ষমা করলেও আমি তাদের ক্ষমা করব না, কিছুতেই না। পারমিতা, পারমিতা তুমি কোথায়? সারা গা তন্ন তন্ন করে খুঁজে ফেললাম, কিন্তু কোথাও নেই আমার পারমিতা। ওই শয়তান মহেশ পান্নার বাগান বাড়িতেও নেই। তাহলে কি? না না, আমার পারমিতা আমাকে একা ফেলে এইভাবে হারিয়ে যেতে পারে না। হে ঈশ্বর, ঈশ্বর বলে দাও এখন আমি কি করব? রেল লাইনে কেউ পড়ে আছে বলে মনে হচ্ছে না, দেখি তো। এই পারমিতা, এই পারমিতা, কথা বলো, কথা বলো। দেখো দেখো, আমি তোমার দেব, একবার কথা বলো। কি সারা শরীর যে রক্তে ভেসে যাচ্ছে। না না, এখনো বেঁচে আছে, এখনো বেঁচে আছে। কি করি আমি? হ্যাঁ, হাসপাতাল, অ্যাম্বুলেন্স! বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, কিন্তু কেমন করে, কোন মুখে আমার এই কলঙ্কিত মুখ নিয়ে আমি বলবো আমি ভুল করেছি? তোমরা তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। হে ঈশ্বর, এ আমি কি করলাম? আধুনিক উলঙ্গ অসভ্যতার বিভৎস কম্পিটিশনে আমার এই অমানুষ দাদার শেখানো পথে চলতে গিয়ে ওই দেবতার মতো মানুষগুলোর মনে আঘাত দিয়ে আমি যে পাপ করেছি, মহা পাপ করেছি। কেমন করে করব আমি সেই মহাপাপের প্রায়শ্চিত্ত? যে লোপা একদিন জীবনটাকে জলসাঘর মনে করে কোনোদিনও ঠাকুর দেবতাকে মানেনি, মানুষকে করে এসেছে ঘৃণা, আজ সেই অভাগিনী লোপা তোমার চরণে করে জোরে বলছে, হে ঠাকুর, তুমি আমায় পথ বলে দাও ঠাকুর। এখন আমি কি করব? কোন পথে যাব তুমি আমায় বলে দাও, বলে দাও ঠাকুর, বলে দাও। না না, আমি কিছুতে এত সহজে ভেঙে পড়বো না। আমি জানি আমার একমাত্র বিশ্বাস আর ভরসা ওই সৈকত। আমি সৈকতের কাছে গিয়ে সৈকতের পায়ে ধরে ক্ষমা চেয়ে বলবো, আমি ভুল করে ফেলেছি সৈকত, আমি আবার নতুন করে বাঁচতে চাই, প্লিজ তুমি আমাকে বাঁচাও। সৈকত, যে নারী সহজ সরল মানুষগুলোর স্বপ্নগুলোকে খুন করে তৃপ্তির হাসি হাসে, সে আজ বাঁচতে চাইছে। সৈকত, আমি তোমারই জন্য, তোমারই মন জগতে আমার দেবতার মতো দাদা বৌদির সাথে যে আচরণ করেছে, ভগবান কোনোদিনও আমাকে ক্ষমা করবেন না। সত্যি খবর অযোগ্যা, কিন্তু তুমি বিশ্বাস করো সৈকত, আমার এই অমানুষ দাদার শেখানো পথে চলে আমি যে মহা ভুল করেছি। তার মানে? হ্যাঁ সৈকত, আজ সন্ধ্যার একটু আগে দাদার বাড়িতে না গেলে আমি এসবের কিছুই জানতে পারতাম না। জেনেছো তুমি? আমি ঘরে ঢোকার মুখে শুনতে পেলাম আমার দাদা আর দুর্জয় দারোগা দুজন মিলে বলছে। না না না, আমি ভাবতে পারছি না দুটো গুলি করার পরে পারমিতা বেঁচে গেল কি করে। তা যদি না হয়
লাশ, ওই পার্বতীর লাশটা গেল কোথায়? নিশ্চয়ই রাতারাতি হাওয়া হয়ে যায়নি। ওই একই প্রশ্ন তো আমারও। লাশটাকে ধরাধরি করে আমরা রেল লাইনতে ফেলে দিয়েছিলাম, লাশটা গেল কোথায় খুঁজতে হবে, কারণ ওই পারমিতা বেঁচে থাকলে আমরা যে সবাই ফেসে যাব। আচ্ছা মহেশ বাবু, লোপাও তো আপনার বউ, ওকেও কি সুযোগ পেলে ওকেও আমি গপাং করে গিলে খাবো। জানোয়ার! সৈকত, তুমি আমায় ক্ষমা করে দাও না। আমি ক্ষমা করার কে? যারা তোমাকে লক্ষ্মীর আসনে বসাতে চেয়েছিল তাদের বুকে হেন তো তুমি বাজি রাখা। ক্ষমা চাইতে হলে আমাদের দেবতার মতো দাদা বৌদির কাছে চলো। চাইবো চাইবো সৈকত, চাইবো আমার এই চোখের জল দিয়ে সেই দেবতার মতো দেবদেবীর পা ধুয়ে দিই, আমি তাদের পায়ে ধরে ক্ষমা চাইবো। তাহলে চলো আমরা দুজনে ছুটে যাই আমাদের দেবদেবীর কাছে, এই জলসাঘর ছেড়ে ওই সংসার মন্দিরে। দাদা, দিদি, আসছে আসছে এই সংসার সার্কাসে জোকারের খেলা দেখার জন্য দর্শকরা সবাই ছুটে আসছে। এবার এবার শুরু হয়ে যাবে মজার এক খেলা, মজা। ওই যা, সব খেলা থেমে গেল, নিভে গেল সব আলো, অন্ধকার চারিদিকে, নিখোঁজ গাঢ় কালো অন্ধকার। কিন্তু এই অন্ধকারের মাঝে একা একা দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছিলে গো? নিজের সাথে বড় বউ। কিন্তু আমাকে না বলে তুমি কোথায় গিয়েছিলে? নিজের জন্মভূমি বসত বাটিটা দেখার জন্য চোরের মতো চুপি চুপি গিয়ে কি দেখলাম জানো বড় বউ? কি দেখলে গো? লোপা, সৈকত ওরা ভালো আছে তো? নেই 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 নেই, ওরা ওখানে কেউ নেই, শুধু শুধু পড়ে আছে খোড়ো চালের ভাঙা দেওয়ালটা। কিন্তু জানো বড় বউ, তোমার হাতে আঁকা আলপনাটা সেই দেওয়ালে আজও আছে। আমাদের সেই তুলসী গাছটা শুকিয়ে গেছে বড় বউ। আমাদের সেই ধবলি গাইটা মারা গেছে, ধবলি গাইটা মারা গেছে, তুলসী গাছটা শুকিয়ে গেছে। আজ আমার জন্মভূমি বসত বাটি একটা মরুভূমিতে পরিণত হয়েছে। মরুভূমি। সেই মরুভূমিতে নতুন করে ফুল ফোটানোর জন্য ভুলের সাগর পাড়ি দিয়ে আমি আপনাদের সবাইকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি বর্দা। ছোট ছোট তাই ফিরে এসেছে। বড়দা ইডিয়েট, অসভ্য, আনকালচার গাইয়া ভূত থেকে আজ আমি হয়ে গেছি বড়দা। তা বৌমা, এটা তোমার সৃষ্টি নাটকের কততম দৃশ্যের কততম সংলাপ? জানি বর্দা, আজ আমাকে বিশ্বাস না করাটাই স্বাভাবিক, কারণ আমি যে সত্যিই ক্ষমার অযোগ্য। তুমি আমাকে বিশ্বাস করো দিদি, আমার এই অমানুষ দাদার সৃষ্টি নাটকে তারই লেখা সংলাপ মুখস্থ বলতে বলতে আজ যে আমি ভীষণ ক্লান্ত দিদি, আজ যে আমি ভীষণ ক্লান্ত। তাই তুমি আমায় ক্ষমা করে দাও, ক্ষমা। ওর ছোট, আমি জানতাম একদিন তোর ভুল ভাঙবি, কারণ তুই যে বাংলারই নারী হয়েও নারীত্ব ভুলে ব্যভিচারী শ্রুতি গা ভাসিয়ে আমি যে মহা পাপ করেছি, তাই তোমাদের মতো দেবদেবীর ক্ষমা না পেলে আমার যে কোনোদিনও পাপের প্রায়শ্চিত্ত হবে না বর্দা। তাই তোমরা আমায় ক্ষমা করে দাও, ক্ষমা। এই ছোট্ট বুকটাতে আঘাত আর অপমানের বোঝা জমা করে আজ এসেছে ক্ষমা চাইতে, ক্ষমা। হ্যাঁ বর্দা, ক্ষমা। আজ আমিও এসেছি বর্দা। তোমরা আমাদের ক্ষমা করে দাও। করেছি অনেক আগেই তোদের আমি ক্ষমা করে দিয়েছি। তোরা ছোট্ট তোদের ক্ষমা না করে কি আমি থাকতে পারি? কিন্তু তোরা সবাই ফিরে এলে, আমার টিয়া কই? টিয়া আর কোনোদিন ফিরবে না বড় বউ, আর কোনোদিন ফিরবে না, কারণ আমাদের টিয়া যে হারিয়ে গেছে। না বর্দা না, সেদিন কি আর সংবাদ আমি নিয়ে এসেছিলাম, আর আজ আমি ফিরিয়ে এনেছি আমাদের সেই হারিয়ে যাওয়া টিয়াকে। কোথায় আমার টিয়া? লজ্জায় আড়ালে দাঁড়িয়ে আছে। এতদিন তুই কোথায় ছিলি? কি হয়েছে তোর
যদি ঠিক সময় না পৌঁছাতো তাহলে হয়তো তুমি তোমার আদরের টিয়াকে সত্যি সত্যি হারিয়ে ফেলতে দাদা। ওরা মানুষ নয়, ওরা এক একটা জানোয়ার জানোয়ার। শয়তান মহেশ মান্না, আমি তোকে খুন করব, খুন। টিয়ার সম্মানহানির প্রতিশোধ নেব, প্রতিশোধ। মহেশ মান্না, আমি তোকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। না, ছাড়বো না। যে জানোয়ারের বাচ্চাগুলো আমাদের এই সুখের সংসারটাকে শ্মশান করে দিয়েছে, কেন নিচে হাজার হাজার মা বোনের সুখ স্বপ্ন, আমি ওকে কিছুতেই ক্ষমা করবো না, কিছুতেই না। করিস না, করিস না টিয়া, তুই ওকে কিছুতেই ক্ষমা করিস না। আমি এই অমানুষ লম্পট চরিত্রহীন মহেশ মান্নার বোন হয়ে বলছি, ওই মানুষটা আসলে ক্ষমার যোগ্যই নয়। আর পাপীটার পাপের ষোলকলা পূর্ণ হয়েছে, শাস্তি ওকে পেতেই হবে। হ্যাঁ, শাস্তি। মহেশ মান্না, মহেশ মান্না, আমি তোর এমন হাল করে ছাড়বো যা দেখে তুই ঘুমিয়ে ঘুমিয়ে চিৎকার করে বলবি, টিয়া টিয়া টিয়া, মা আমার, তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা কিন্তু না, আমি তোকে ক্ষমা করবো না। আমি যদি তোকে ক্ষমা করে দেই তাহলে হাজার হাজার মা বোনেরা বাঁচবে না, তাই হাজার হাজার মা বোনের মুখে হাসি ফোটাতে আমি তোর বুকে ঠেলে দেবো মুঠো মুঠো কান্না। আমার নারী নারীদের অপমানে বদলা নিতে ওই মানব রূপী দানবের বুকে পা তুলে দে, আমি বাজাবো বলির বাবা। আর সেই বাংলার একটাই মন্ত্র হবে, মৃত্যু। মৃত্যু, চারিদিকে শুধু মৃত্যুর বিভীষিকা, কিন্তু কিন্তু আমার পারুমা কোথায়? পারুমা তবে কি সে কোথাও চলে গেল? না 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 না, আমাকে না বলে সে তো কোথাও যাবে না। তবে কি ওই শয়তানের দল? না, সত্যের সূর্যটাকে মিথ্যার মেঘে ঢেকে দেওয়ার মতো ক্ষমতা ওদের নেই। কে এখানে এইদিকে আসছে মনে হচ্ছে, ওই তো সেই শয়তান দারোগা। দারোগা দুর্জয় দত্ত সবাইকে লোকাবে ঢোকাতেই আজ আমি এসেছি। আমাদের বাড়িতে এসে বিনা দোষে আমাকেই হুমকি দিয়ে কথা বলছেন। শুধু হুমকি নয়, প্রয়োজনে গরম শেষের বুলেট আমি তোমার বুকে ঢুকিয়ে দেব। নেহাত মহেশ বাবুর আত্মীয়, তাই আমার হাতটা কেঁপে ওঠে। জানোয়ারকে মারতে যদি হাতটা কেঁপে ওঠে তাহলে দিন, রিভলভারটা আমার হাতে দিন। মহেশ বাবু, মহেশ বাবুর বন্ধু দেখলে চোখ বুঝিয়ে গুলি চালাতে হবে, সে বন্ধু না আত্মীয় সেটা দেখবেন গুলি চালানোর পর। তাহলে দেরি করছিস কেন? চালা গুলি। তার আগে বল পারুমা কোথায়, কি করেছিস তার সঙ্গে? নিশ্চয়ই তুই তাকে খুন করেছিস। খুন? মহেশ বাবু, আপনি খুন করেছেন? না না, আমার হাতে সময় খুব কম। কাকাবু, ও কাকাবু, বলছি কি, সোনা ছেলের মতো এখানে একটা টুকুস করে সই করে দাও তো। সই? কিসের সই? কি লেখা আছে ওতে? ওই স্থাবর অস্থাবর বিষয় সম্পত্তি যা কিছু আছে স্বেচ্ছায় আমার নামে করে দেবে। আর কখনো নয়, মরে গেলেও নয়। এমনিতে তুমি মরবে। আচ্ছা কাকাবু, অনেকদিন তো হলো এই পৃথিবীতে এসেছো, বোরিং লাগছে না? বোরিং? তোমার কি ইচ্ছে করে না মারার আগে একটা ভালো কাজ করে যেতে? দাও না কাকাবু, দাও না, তোমার এই ভাই বোনের ছোট্ট ইচ্ছাটা পূরণ করে দাও না, দাও না কাকাবু, দাও না। ছি ছি ছি, তুই কি মানুষ? এবার আমি বেশ বুঝতে পেরেছি তোদের কাছে বাধা হয়ে দাঁড়িয়েছিল বলে নিশ্চয়ই তোরা পারুর সঙ্গে কিছু একটা করেছিস। দাঁড়া, তোদের মুখোশটা খুলতে এখন আমি মিডিয়ার কাছে যাব। এক পায়ে গুলি করে আমি তোমার মাথার খুলিটাই উড়িয়ে দেবো। আপনি কি করছেন? সত্যি যদি গুলি চালিয়ে দিতেন তাহলে আমি কিন্তু আপনাকে প্রাণে মেরে ফেলতাম। মহেশ বাবু, শুধু পিস্তল তুলেছেন তাই আমি আপনাকে একটা ছোট্ট শাস্তি দিচ্ছি, আপনার পায়ে একটি মাত্র গুলি করে। তুমি কি করলে? আরে নিজের বন্ধুকে তুমি আমি তো কিছু করিনি, করার করেছে আমার এই পূজনীয় কাকাবাবু। তুমি তো ড্রাগ সাপ্লাই করো, সেই খবরটা দুর্জয় বাবু জানতে পেরে তোমাকে অ্যারেস্ট করতে আসে, আর সেই সুযোগে তুমি দুর্জয় বাবুর পায়ে গুলি চালিয়ে দাও। দুর্জয় বাবু সৎ অনেস্ট পুলিশ অফিসার, তাই তোমাকে এনকাউন্টার করে মেরে দেয়। পারু, পারু থেকে ক্ষমা করিস না পারু, পারু। মহেশ ভাই, আমি একটু জল খাবো। জল। দুর্জয় বাবু বলুন। আপনি পুলিশ হাসপাতালে ভর্তি হয়ে যান, টাকা যা লাগে আপনার বাড়ি ঠিক পৌঁছে যান। ঠিক আছে, একটু বেশি করে পাঠাবেন। আর আপনি একটা কাজ করুন, কয়েকটা ড্রাগসের প্যাকেট ওর পকেটে ঢুকিয়ে দিন, আর আমি কনস্টেবল পাঠিয়ে দিচ্ছি, লাস্টে এখান থেকে নিয়ে যাবে। আমি চলি।
দাঁড়ান, পিস্তলটা নিয়ে যান, সাবধানে যান। আর হ্যাঁ, কেমন থাকেন SMS করে জানাবেন। সত্যমেব জয়তে। নেহাত পায়ে গুলি লেগেছে, নাহলে আপনার মতো মহান ব্যক্তিকে আমি একটা সাষ্টাঙ্গে প্রণাম করতাম। আমি চলি। ডাক্তার, তুমি একটু কষ্ট করে লাশটাকে বারান্দাতে নিয়ে যাও। আর হ্যাঁ, সন্ধ্যায় এসব মদ আর খাসির মাংস খাওয়াবো, কেমন? আর খাসির মাংস চোখের সামনে যে দৃশ্য দেখেছি, এতেই আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে। সারা রাগের মাথায় কোন দিনে আমাকে না বাবা, নিজে বাজলে বাপের না। জয় মা কালী, কেটে বড় বনমাল। হ্যালো, কে? টাইগার, আমি মহেশ মান্না বলছি। হেলিকপ্টার রেডি আছে তো? হ্যাঁ হ্যাঁ, আজ রাতে। ওকে ওকে, রাখছি। লকারের সমস্ত টাকা আমি অ্যাটার্চিতে ভরে নিয়েছি। এবার শুধু পারমিতা না, সে তো মারা গেছে। কাকা, ওটা ফিনিশ। তবে কি দেবদাস, শুনেছি সেই শালা নাকি ছদ্মবেশে গায়ে ঢুকেছে। না না, ও শালা আমার কাছে পৌঁছে যাবার আগে আমি গ্রাম ছেড়ে পালিয়ে যাবো। পালাবার পথ নেই বাবা, জম আছে পিছে। কে তুই? নইকো আমি যাত্রার হিরো, নইকো বোকা কালিদাস। বুনো ওলের বাঘা তেঁতুল, আমি কলির দেবদাস। এই যে এদিকে বাবা, এই যে চিনতে পারছো? এ ভাই দেবদাস, ভালো আছিস? হ্যাঁ। তোকে আমি সারা রাজ্যে গরু খোঁজার মতো খুঁজেছি রে ভাই, কোথাও পাইনি। গরুর মতো? হ্যাঁ, তুই তো আমাদের গায়ে ছেলে, বল কত ভালোবাসি। বিরাট। তাই বলছি আমার ভুল মান্তি যা আছে তুই আমাকে ক্ষমা করে দে, মাফ করে দে। আমি না তোর নাম 3 বিঘা জমি লিখে দেবো। কত 3 বিঘে? শালা এত উদার কবে থেকে হয়ে গেলি তুই? এই নিম পাতা দেখেছিস? শালা যতই মধুতে চোবাস, ও মিষ্টি জীবনে হবে না। তুই শালা সেই নিম পাতার মতো, কুত্তার লেজের মতো। এখানে বস, একটা কথা বলবো। বলছি, এই তোর মতো জানোয়ারকে মেরে মাটিতে পুঁতে দেওয়ার জন্য 3 বিঘে নয়, 3.5 হাত জমি যথেষ্ট। মনে আছে? মনে আছে মহেশ? আমি তোকে বলেছিলাম ফিরে আমি আসবই, আর আমি যেদিন ফিরে আসবো সেদিন এই গায়ের মাটিতে তোকে আমি কবর দেব, কবর। আমাকে মারতে পারবে তোর, আমি গ্রাম ছেড়ে পালাবো রে। কি কখনো হয়? নাটক এখনো বাকি আছে। এ মা বোন, তুই বেঁচে আছিস, সত্যি সত্যি মরিসনি। আমি যদি মরে যাই তাহলে তোর মতন ভিলেনকে মারবে কে বল? বল বল শয়তান, কি ক্ষতি করেছিলাম তোর আমি? কেন আমাকে মিথ্যে চোর চরিত্র সাজালি? বল বল শুয়ার। ভাই আগে বলবি, তারপর মারবি, নাহলে পিছন লাগা লাগে রে ভাই, পিছন লাগা। শালা বদমাশ কথা বলে মা। বল, কেন আমাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিলিস? বল। তুই একটা মূর্তিমান পাপ, একটা বিভীষিকা। তোর তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওরে বাবা, শালা এইভাবে খেলালে আমি যে মারা যাবো রে। তোর তো মরে যাওয়াই উচিত রে শয়তান। বলছি তো আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। আমি কথা দিচ্ছি, আমি রাম রহিম বাবার ভক্ত হয়ে যাবো। আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে দে। এই ঢামনা, এবার বল কেমন লাগছে? শালা সবাই মেরে আমাকে তক্তা বানিয়ে দিচ্ছে, আর বলে কেমন লাগছে। সবাই মিলে মেরে তোকে তক্তা বানিয়ে দেবে। তোর মতো জানোয়ারের বাঁচার কোনো অধিকার নেই, তাই তোকে মরতে হবে। আমি নয়, মরবি তোরা। এই মাস মান্না, চাপ ঠান্ডা। আমাকে মারার আগে তোদের সবাইকে আমি সুযোগ আমি তোকে দেব না রে শয়তান। চালা গুলি দেবে। মারো, মারো দেবে ওর বুকে, চালা গুলি, চালা মারো দেবে, মারো। এই সারা দেবে, শেষ করো, শেষ করো, তবে জমের বলি করো। পিস্তলে তো গুলি নেই। গুলি কোথায়? গুলি হাওয়া। হাওয়া কি ভেবেছিস? সবাই মিলে মিটিং করে এসছি আমাকে খেলাবি, আর আমি গুলি ভরা পিস্তলটা এমনি এমনি তোদের হাতে তুলে দেবো। শালা আমি কি আত্মা খেলানে? এ মহেশ মান্নার পকেটে পিস্তল থাকে, গুলি থাকে না। এই পিস্তল খালি। এ ভাই সবাই দে হাত তালি। আমি মহেশ মান্না, আমাকে মারার ক্ষমতা তোদের কারণ নেই। আছে আছে, পৃথিবীর সৃষ্টি থেকে আজ অবধি তোদের মতো জানোয়ারদের শেষ করে দেওয়ার ক্ষমতা আমাদের মতো নারীদের আছে। এটিয়া এরা নয়, আমি তোদের মতন শয়তানদের জন্য আমরা হইনি ভাই ভাই করি। তাই আমি লক্ষ্যের খলস ছেড়ে অস্ত্র হাতে হয়ে উঠি। লেগেছে লেগেছে লেগেছে। উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। হ্যাঁ বাহ, এই পাটে একটু আগাও। হেভি পজিশন। সেন্টারে যেমন বাচ্চা আমি বাড়ি যাবো, বাড়ি যাবো। এতক্ষণ মনে পড়েছে আমি তোর বোন। ভাগ।
এই পারমিতা, এই পারমিতা, এ তুমি কি করলে? আমি শেষ করেছি এই নরকের কীটটাকে, আমি শেষ করে দিই পারমিতা দি। না, আমি তো নারীদের অপমান বদলা নিয়েছি। তুমি না, এই শয়তানটাকে আমি খুন করেছি। না 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 না, তুমি কি বলছো দেবদা? ঠিকই বলছি, না ঠিকই বলছি রে টিয়া। আর কোনো টিয়ার সম্মানহানি হবে না, আর কোনো বোনকে ফেলতে হবে না চোখের জল, কারণ এই শয়তানটাকে আমি খুন করেছি, আমি। ও মাই গড, চলুন থানায়। আসুন অফিসার। আমরা যে একসঙ্গে পথ চলে শপথ করেছিলাম দেব। পারমিতা, এই ধূপছায়া গায়ের যে সমস্ত মানুষের জীবনে এখনো অন্ধকার আছে, তাদের জীবনে আলো জ্বালানোর দায়িত্বটা আমি তোমার উপর দিয়ে গেলাম। আমি তোমার জন্য অপেক্ষা করবো দেব। দুঃখ করো না, ভালোবাসার খেলা ঘরে আজ আপন হলো পর, বিরহ এসে বুঝিয়ে দিল জীবন এক জলসাল ঘর।